মুসলিম জাতি এটা হলো আত্মভোলা, গাফিল। তারা তাদের পরিচয় সম্পর্কে জানে না। আলেম ওলামারা, বিশেষ করে কওমি মাদ্রাসার আলেমরা, আমি দেখেছি যে তারা যে কত পরহেজগার, কত ইবাদত করেন। নিজের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল যে আমি মাদ্রাসায় পড়বো, আমি তো স্কুলে পড়তে চাইনি। তুই আমাকে চোর হিসাবে সাব্যস্ত করেছিস, তুই কিভাবে পড়াশোনা করেছিস আমি দেখবো। এরকম শিক্ষক নামে বদমাইশ কিন্তু সমাজে আছে। কিন্তু আমি এই এক সপ্তাহে কওমি মাদ্রাসায় যে পরিবেশটা আমি দেখেছি, আমার হৃদয়ে একটা গভীর একটা ছাপ তৈরি হয়েছে। আমার ছোটবেলা থেকে আমার বয়সী যারা আছে তাদের নিয়ে আমি কিন্তু নামাজ পড়তাম। এখন মসজিদে গেলে মুরব্বীরা অনেক সময় আমাদেরকে ধমকায়, বাচ্চারা ডিস্টার্ব করে। এটা আমাদের সমাজে এখনো আছে। মানে এটা বাসের থিওরি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ভর, এই বলে বলে তারা ভিতরে মানুষ ঢুকায়। শুধু ঘরের মধ্যে আজান দিচ্ছি, আজান দিচ্ছি, তখন আমার এসে আম্মা দিল একটা, মানে ধমকি দিল, মাইল দিল না, ধমক দিল যে ঘরের মধ্যে আজান দেখো। ঠিক আছে, এমন হয়েছে যে স্কুলে শেষ, স্যার হয়তো জমিতে কাজ করছে, আমাকে বললো যে তুই বই নিয়ে জমির পাশে চলে আয়। জমির পাশে স্যার হাল চাষ করছেন, আমি পড়ছি। এটা হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ, একদম একদম আমার জীবনে। সেই স্যার, সেই প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্যার এখনো বেঁচে আছেন। আমি কি ফার্স্ট হইলাম নাকি 10th হইলাম, জয়েন্ট সেক্রেটারি হইলাম নাকি সেক্রেটারি হইলাম, এগুলো তো আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি মুসলিম হয়ে এসছো কিনা আমার কাছে। আমিও আজন্ম সৈনিক, যেহেতু জিহাদ, যুদ্ধের মাঠে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিকের আজকের পর্বে আমি বরাবরের মতো আলামিন আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিকের স্টুডিও থেকে। মানুষের জীবন বড়ই বিচিত্রময়, আর মানুষের জীবন মানেই একটা প্রবাহমান নদীর মতো। তবে বিভিন্ন নদী আছে, নদীদের গতিপথ একরকম, নদীর সৌন্দর্য একরকম। মানুষের জীবন মানেই নদী, আমার কাছে সবসময় তাই মনে হয়। আমরা আজকে একটু জীবনের গল্প শুনবো, এবং এই এমন একজন ব্যক্তির গল্প শুনবো যে ব্যক্তিকে অনেক রকম ভূষণে ভূষিত করা যায়। শুরুতেই যে পরিচয়টি দিয়ে আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা সাম্প্রতিকে তার সাথে এর আগেও কাজ করেছি, তার সবচেয়ে বড় একটা পরিচয় আছে। তার সাথে যে পরিচয়টা দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা উনি একজন নজরুল প্রিয় মানুষ। নজরুলকে গবেষণা করেন, নজরুলকে লালন করেন, নজরুলকে ভালোবাসেন। আমরা একটা সাম্প্রতিক পর্বও করেছি তাকে নিয়ে, এবং তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ গভর্নমেন্টের খুব ভালো একটা জায়গায় দায়িত্বে আছেন। জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন ফিনান্স ডিভিশনে। আমরা তার কাছ থেকে তার জীবনের গল্পগুলো শুনবো, কারণ আপনারা যারা একটু পেছনে, মানে 90s কিড যারা বা 80-তে যারা জন্ম নিয়েছেন, তারা আপনারা জানেন যে তখন আমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েটের রেজাল্টগুলো কিন্তু স্ট্যান্ড এবং স্টার এই ক্যাটাগরিতে হতো। তিনি এমন একজন ব্যক্তি, আমিও লাকি যে তার সাথে বসতে পেরেছি, আজকে স্ক্রিন শেয়ার করতে পারছি তার সাথে। 1991 সালে এসএসসি পরীক্ষায় সারা স্ট্যান্ড, মানে সব জায়গায়, সব বোর্ডের মধ্যে উনি প্রথম হন। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। মানে ওই সময় যারা স্ট্যান্ড এবং স্টারের ফিল যারা পাননি বা জানেন না, তারা এটা বুঝবেন না। এবং পরবর্তীতে উনি ইন্টারমিডিয়েটে 10ম হন। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং বর্তমানে তার জার্নি, পরিক্রমায় আজকে তিনি এই অবস্থায় এসে পৌঁছেছেন। আসলে একটা মানুষের জীবন যে গঠিত হয় বা জীবন যে তৈরি হয়, এটা কিন্তু অনেকগুলো স্টেপ বা ধাপে 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 একটা জায়গায় এসে পৌঁছায়। তার জীবনের ঘটনাগুলো আমরা শুনবো, তার কাছ থেকে যে লার্নিংটা নিব, আমরা শেখাটা নিব। তিনি কিভাবে সফল হলেন, অবশ্যই তাকে সফল ব্যক্তি বলতে পারি আমরা। তিনি কিভাবে সফল হলেন এবং আমাদের জন্য তার দিক নির্দেশনা কি, এই সবগুলো কথা নিয়ে আমরা একটু ঘরোয়াভাবে তার সাথে আজকে আলাপ করবো। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ জিহাদউদ্দিনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আবার স্বাগত আরেকবার আমাদের স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার খুব ভালো লাগে আপনার সাথে বসতে, আমার শুনে ভালো লাগে, মন্ত্রমুগ্ধের মতো শুনি আপনার কথাগুলো। আমরা কিন্তু আজকে আপনার একেবারে ব্যক্তিগত কথা শুনতে চাই, মানে অন্য কোনো আলাপ না, ব্যক্তিগত কথা। কারণ আপনারা যে সময়টাতে বড় হয়েছেন বা আপনাদের পড়াশোনার যে স্টেজটা গেছে, আমরা অনেকে জানিই না এটা, যে একটা ছাত্র এইভাবেও তার লাইফকে বিল্ড করতে পারে বা এইভাবে সম্ভব। এবং একেবারে আমার যতটুকু জানা, আপনি ফোকাস ওয়েতে ধরে 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 ফোকাস ওয়েতে আপনার লাইফকে বিল্ড করেছেন বা ক্যারিয়ারকে নিয়ে আসছেন, মানে মোটামুটি। তো সেটা কিন্তু বর্তমান সময়ে যারা আমরা এখন ওই যে A+-এর যুগ, A+ কিড এরকমই যেটাই বলি না কেন, তাদের কাছে কিন্তু এটা অনেকেই অজানা। এবং ক্যারিয়ার নিয়ে আমাদের হতাশাও বেশি, অনেক অনেক বেশি, সবারই এত বেশি পাস বা এত বেশি চাকরি। তো সব মিলিয়ে আপনার জার্নিটা শুনবো, আমাদের জন্য দিক নির্দেশনাগুলো শুনবো, যারা শুনছে, যারা সাম্প্রতিক শ্রোতা আছে, সব মিলিয়ে আমাদেরকে একটু বলবেন, শুরু থেকে বলবেন একবারে। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাম্প্রতিক চমৎকার একটি নাম, এবং এই প্ল্যাটফর্মটি আমি খুব ভক্ত সাম্প্রতিকের। এবং আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন অসাধারণ কাজ।
মানুষকে বা বিশেষ করে এই প্রজন্মকে আলোর পথ দেখাচ্ছেন আপনারা। কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক শ্রোতা যারা আছেন তাদের আপনাদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা। তো আলামিন ভাই যেমনটি বললেন, তো ওনার যে শব্দচয়ন, যে তাতে করে আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। তো আমি খুবই মানে খুবই সাধারণ বললেও মনে হয় যে বোধহয় একটু মানে অহংকার বোধহয় আছে, আসলে কিছুই নাই, মানে সাধারণের চেয়েও সাধারণ আমার সম্পর্কে। তারপরেও আপনারা একটু জানবার জন্য বসেছেন, আলামিন ভাই আমাকে ডেকেছেন। আমি আসলে নিজের সম্পর্কে বলার কিছু নেই, তো তারপরে সময়টা একটু আলামিন ভাইয়ের সাথে একটু ভালো লাগছে বসে আর কি। মানুষ কিন্তু যত বড় হয় তত বিনয়ী বেশি হয়, এটা কিন্তু সত্য কথা। ধন্যবাদ। আমি মোহাম্মদ জিহাদ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল উপজেলার বেয়ারতলা একটি গ্রাম, ঢাকা সিলেট হাইওয়ের সাথে। আপনারা যদি এভাবে দেখেন যে আশুগঞ্জ, ঢাকা থেকে যদি কেউ সিলেটের দিকে যান তাহলে মেঘনা নদীর এই পারে হচ্ছে ভৈরব, আর ওই পারে হলো আশুগঞ্জ। আশুগঞ্জ থেকে 5 কিলোমিটার যদি আমরা হেডিং টু সিলেট 5 কিলোমিটার যদি আমরা যাই, তাহলে হাতের ডান পাশে আমার বাড়ি। আচ্ছা, বেয়ারতলা। এবং এই বাড়িটি চিনবার জন্য এখন একটা সহজ ব্যবস্থা হয়েছে, সেটা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। যে স্কুল বলতে আবার মনে হবে অনেক বড় কিছু, হ্যাঁ কাজটা অনেক বড়, মহৎ কাজ নিঃসন্দেহে, কিন্তু আমার সামর্থ্যে তো এত কিছু কুলায় না। তো যতটুকু কুলিয়েছে সেটা হলো যে বাচ্চাদের জন্য একটা স্কুল আসলে এটা, এবং মক্তব এবং স্কুল দুটো মিলিয়ে। তো যাওয়ার পথে ডান হাতে, অর্থাৎ ঢাকা থেকে যাওয়ার পথে ডান হাতে নজরে হয়তো পড়বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন, এটা আমার বাড়ি। তো এটা গ্রাম, একটি গ্রামে যেভাবে একটা ছেলে বা মেয়ে বেড়ে ওঠে, আমার বেড়ে ওঠাও ঠিক সেই রকমই। আমার বাবা, তারা 3 ভাই। আমার আব্বা সবার বড়, তিনি ইন্তেকাল করেছেন 2021 সালে। তার রুহের মাগফিরাত কামনা করছি আপনাদের সবার কাছে। আম্মা বেঁচে আছেন, আম্মার নাম হচ্ছে জাহেদা খাতুন। নামটি এই জন্য বললাম, এটি কাজী নজরুল ইসলামের মায়ের নাম জাহেদা খাতুন, এবং আমার নামটি আম্মার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছিল জিহাদ উদ্দিন, জাহেদা থেকে জিহাদ। তো আমি নজরুলের মতো বলতে হয় যে নজরুল বলেছিলেন তার একটি লেখায় যে আমি আজন্ম সৈনিক। আমার কাছে মনে হয় যে আমার নামের মধ্যেই এই একটা বিষয় আমাকে অনুপ্রাণিত করে, আমিও আজন্ম সৈনিক, যেহেতু জিহাদ, যুদ্ধের মাঠে আছি। তো সেই যুদ্ধের ময়দানটি ছোটবেলা থেকে ফিল করেছি। সেটা হলো যে প্রথমে যেটা বুঝেছিলাম সেটা হলো যে আমার দাদা ছিলেন শিক্ষক ব্রিটিশ আমলে। তিনি 3টি দেশ পেয়েছেন, ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ। আচ্ছা, তো তিনি শিক্ষকতা করেছেন এবং তিনি অনেক বড় একজন সুফি দরবেশ, একজন ওলিয়া উলিয়া ছিলেন, এলাকায় সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন। তো দাদা মৌলভী আব্দুল করিম, তো মৌলভী আব্দুল করিম দাদার নামে আমরা একটা লাইব্রেরি করেছি আমাদের বাড়িতেই। সেটা হলো মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞা কেন্দ্র। কারণ মাস্টার বললে সবাই চিনে ওনাকে, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞা কেন্দ্র। তো দাদার 3 ছেলে, মানে আমার আব্বা সবার বড়। তো আব্বা দাদাকে সাপোর্ট করতে গিয়ে, অর্থাৎ দাদা তো শিক্ষকতা করেন, তাহলে জমি জমা সংসার কি দেখবে, বড় ছেলে হিসাবে এই দায়িত্বটা আব্বা পালন করেছেন। আচ্ছা, সংসার দেখাশোনা করেছেন। তো সংসার দেখাশোনা করতে গিয়ে তিনি আর পড়াশোনা করতে পারেননি। তো এটা খুব আপসেট মনে হবে অনেকের কাছে যে একজন শিক্ষকের ছেলে তিনি কেন পড়লেন না। তিনি পড়াশোনা করতে পারেননি সংসার দেখাশোনা করবার জন্য। এবং শুধু তাই না, বড় ভাই হিসাবে তার যে অন্য 2 ভাই, সে 2 ভাইকে পড়াশোনার সমস্ত দায়িত্ব আব্বা কাঁধে তুলে নেন। আচ্ছা, তো সেই 2 ভাই, তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন সময়ে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করে পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমানে হাই অফিসিয়াল হিসেবে তিনি আছেন। আর তারপরের জন, অর্থাৎ ছোট কাকা, তিনি মাদ্রাসার লাইনে, আলিয়া মাদ্রাসায় তিনি কামিল শেষ করে ঢাকায় শাহজাদপুর নজর মাহমুদ মাদ্রাসায় তিনি শিক্ষকতা করছেন। আচ্ছা, তো আমার আব্বার সার্থকতা এখানেই যে তিনি একদিকে তার পিতার দায়িত্ব পালন করেছেন, সংসারের দায়িত্ব, আরেকদিকে বড় ভাই হিসাবে তিনি তার দায়িত্ব সুচারুরূপে তিনি পালন করেছেন। 2 ভাইকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমাদের সমাজে একটা বিষয় কাজ করে,
অনেকের মধ্যে হয়তো করে চাওয়া এবং পাওয়া, যে কিছু করলে আমরা তার কাছ থেকে কিছু প্রত্যাশা করি। আমি আব্বার মধ্যে দেখেছি যে উনি আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে তিনি কোনো কিছু প্রত্যাশা করতেন না, কখনোই না। তো তিনি দায়িত্ব পালন করেছেন, অপরদিকে আল্লাহর কাছে তিনি সবসময় চেয়েছেন যে তার সন্তানরা যেন মানুষ হয়, সবাই যেন মানুষ হয়। আমাদের জন্য খুব দোয়া করেছেন তিনি সবসময়। আমি আমার জন্য বিশেষ করে, আমি যেহেতু বড় ছেলে, আমরা 4 ভাই 4 বোন, তো এর মধ্যে আমি হচ্ছে ভাইদের মধ্যে সবার বড়, আর আমার একজন বড় বোন। তো যাই হোক, তো বড় ভাই, আমিও বড় ভাই, আব্বা যেমন বড় ভাই ছিলেন, আমিও বড় ভাই। তো আমি দেখেছি যে আব্বা প্রথম জীবনে তিনি হয়তো অতটা পায়াস ছিলেন না, যতটুকু আমার আবছা আবছা মনে পড়ে বা শুনেছি মুরব্বীদের কাছ থেকে। কিন্তু দাদা একদিন আব্বাকে বললেন যে তুমি যদি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ না পড়ো এবং সিনেমা দেখা যদি বন্ধ না করো, দুইটা বিষয়। তো খোলামেলায় বলি, কারণ আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো অনেকের জীবনে ঘটে কিনা। তো যদি তুমি ওই দুইটা কাজ, একটা হলো 5 ওয়াক্ত নামাজ যদি আজকে থেকে না পড়ো, আর হলো সিনেমা দেখা যদি বন্ধ না করো, তাহলে আমি মারা গেলে আমার জানাজায় তুমি শরীক হবে না। এটা দাদা বললেন। ঠিক ওই দিন থেকেই আব্বা হয়তো নামাজে ইরেগুলার ছিলেন হয়তো বা, এবং সিনেমা দেখতেন, এটা আমরা শুনেছি। তো ওই দিন থেকে আব্বা, আর হলো ধূমপান যদি ত্যাগ না করো, ধূমপান, তো ওই দিন থেকে আব্বা ধূমপান ছেড়ে দিলেন, চিরদিনের জন্য ছেড়ে দিলেন। ওই দিন থেকে সিনেমা দেখা চিরদিনের জন্য ছেড়ে দিলেন, এবং ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ যে তিনি শুরু করেছেন, আর কোনোদিন বোধহয় তাহাজ্জুদ সহ কোনো কিছু আর কাজা হয়নি, মিস হয়নি। বিষয় হলো এটা মিরাকল, সেটা হলো ঠিক তার সম্ভবত 2 বা 3 দিন পরেই কিন্তু দাদা ইন্তেকাল করেন। তো সুতরাং দাদা দেখে গেছেন তার বড় সন্তান তার কথা অনুযায়ী চলছে, তো সেই একটা সন্তুষ্টি ছিল। আর আব্বা, আমি দেখেছি যে প্রত্যেক নামাজে আলাদা করে 2 রাকাত নফল নামাজ পড়তেন শুধু আমার জন্য, আলাদা করে। এটা কোনোদিনও বোধহয় মিস হয়নি, কোনোদিন মিস হয়নি। তো এটা একজন পিতা তার সন্তানের প্রতি কতটা দায়িত্বশীল, এটা কিন্তু তার একটা প্রমাণ। আমি একটা বই লিখেছি আব্বার ইন্তেকালের পরে, যে আমার আব্বা আমার স্মৃতি, বইটা অনলাইনেও আছে, আমার আব্বা আমার স্মৃতি। এটা শুধু একজন বাবা এবং সন্তানের স্মৃতিচারণ না, আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেক সন্তান হিসাবে বাবার সাথে তার সম্পর্ক কেমন হওয়া উচিত, বাবার সন্তানের প্রতি কেমন দায়িত্বশীল হওয়া উচিত, এই বিষয়গুলো আমি তুলে আনবার চেষ্টা করেছি এর ভিতর দিয়ে। তো আব্বা, এই যে 2 ভাই প্রতিষ্ঠিত হয়েছেন সেই সময়ে, সুপ্রতিষ্ঠিত তারা, কিন্তু আব্বা কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেননি। তবে আব্বার একটা আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষাটা হলো যে যেহেতু তার মেজো ভাই যেহেতু বাংলাদেশ বিমানে, তিনি শুনেছেন যে বাংলাদেশ বিমানে যারা চাকরি করে তারা টিকেটে কিছু সুবিধা পায়, হ্যাঁ, হয়তো স্পন্সর পায়। ওনার একটা স্বপ্ন ছিল হজ করবেন, হজে যাওয়ার একটা সুতীব্র বাসনা ছিল আব্বার। কিন্তু এটা ওনার ভাই বুঝতে পারতেন, মানে আমার কাকা বুঝে আব্বাকে বলতেন যে আপনার জন্য যা করবে আপনার সন্তান করবে, আমরা করবো না। ভালো, তাহলে আমাকে আল্লাহ একটা সুযোগ তৈরি, আমি সেটা প্রত্যেকটা জিনিস কিন্তু সুযোগ হিসেবে নেওয়া যায়, অবশ্যই সুযোগ। তা আমি এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি আমাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যেন আমি আমার আব্বাকে আম্মাকে হজে পাঠাইতে পারি। তো সেইভাবে অনেক চিন্তা, ছোটবেলায় অনেক বিক্ষিপ্ত বিচ্ছিন্ন চিন্তা ভাবনা থাকে। আমি যখন দেখতাম আমার আব্বা অনেক পরিশ্রম করেন, মাঠে কাজ করছেন, করছেন, কিন্তু একটা বিষয় হলো যে কোনোদিন কারোর কোনো হক নষ্ট করেন নাই, হাসি মুখ ছাড়া কোনোদিন কারোর সাথে কোনো কথা বলেন নাই। তো এগুলো আমার মনকে নাড়া দিত, মডেল হিসাবে নিয়েছি আমি যে এভাবে করতে হবে। আর স্বপ্ন হিসাবে নিয়েছিলাম যে আমাকে বড় হতে হবে, এবং আব্বার এই যে পরিশ্রম, সেই পরিশ্রমের জায়গা থেকে একদিন রিটায়ারমেন্টে আব্বাকে দিতে হবে, রেস্টে দিতে হবে, এবং যাতে করে সুন্দর করে মানে আরামে জীবনটা যাপন করতে পারেন। সারা জীবন তো আর কষ্ট করা যায় না, চাকরিজীবীরা একটা সময় রিটায়ারমেন্টে যায়, কিন্তু আমাদের দেশে যারা শ্রমজীবী তাদের কোনো রিটায়ারমেন্ট নাই। তাদের রিটায়ারমেন্ট যেদিন কাজ করবে না তাদের খাবার নাই, খুবই দুঃখজনক। তো একটা কল্যাণমুখী রাষ্ট্রে এটা হওয়ার কথা না। তো যাই হোক, তো আব্বা আমাকে প্রথম কথা হলো যে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। স্কুলে ভর্তি করালেন। আমার বড়জন যে ক্লাসে পড়েন সেই ক্লাস 1-এ। তো আমার তখনও 1-এ পড়ার বয়স হয় নাই, আসলে বয়স হয় নাই, কিন্তু আব্বা চিন্তা করলেন যে
এই এক খরচে যদি দুজনের পড়াশোনা হয়ে যায় তাহলে চাপটা কম পড়বে আব্বার উপর। তো আমি মানে ডিসকাউন্টে চলে গেলাম আর কি। আমার আপার ক্লাসে জোর করে আমাকে ভর্তি করে দেওয়া হলো যাতে এক খরচে দুইজনের কাজ হয়ে যায়। তো যাই হোক, যথারীতি যেটা হলো যে প্রি ম্যাচিউরিটি স্টেজে যা হয় আর কি, যে যেহেতু আর্লি এজে ভর্তি হয়েছিলাম, আমি ক্লাস 1-এর পড়াশোনা আসলে ধরতে পারি নাই। ধরতে না পারার কারণে আমি পরীক্ষায় ফেল করলাম। তো ফেল করে আপাতত ক্লাস 2-তে উঠে গেল, আমি 1-এই। এখন আব্বার জন্য এটা আর একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে এক ক্লাসে রাখতে হবে দুইজনকে। তো আব্বা স্কুলে যে রিকোয়েস্ট করলেন যে স্যার একটা সুযোগ দেন, একটা প্রমোশন দিয়ে দেন, আমরা একটু টেক কেয়ার করবো, হ্যাঁ আপনারা একটু খেয়াল রাখেন এই। তো স্যাররা বিশেষ বিবেচনায় আমাকে ক্লাস 2-তে প্রমোশন দিল। আমার জীবনের শুরুটা হলো বিশেষ বিবেচনায় প্রমোশন। ঠিক আছে, তা আমি শুরু করলাম, কিন্তু আমার শিক্ষকরা আমার মধ্যে একটা মানে চেতনা তৈরি প্রতিদ্বন্দ্বিতার একটা চেতনা তৈরি করবার চেষ্টা করতে লাগলেন। তখন তারা আমাকে বলতে লাগলেন যে মেয়ে হয়ে পরীক্ষা ফার্স্ট হইলো, হ্যাঁ, আর তুই ফেল করলি, এটা কি হয়? এরকম একটা উত্তেজিত করবার একটা কম্পিটিটিভনেস তৈরি করার জন্য। এটা আমার খুব কাজে দিয়েছে। আমিও চিন্তা করলাম তাই তো, তা আমার আপা যদি ফার্স্ট হয় আমি ফেল করবো কেন? তো আমি শুরু করলাম, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। তবে আরেকটা বিষয় হলো, আমি কিন্তু ওই ছোটবেলা থেকেই কতগুলো বিষয় আমার মধ্যে কাজ করতো। সেটা হলো যেটা দেখেছি আব্বাদের পরিবারের কাছ থেকে, যে সবাই খুব ধার্মিক সবাই, বাট সংকীর্ণ না, কেউ সংকীর্ণ না, সবাই খুব ধার্মিক। তো আমিও চেষ্টা করেছি ছোটবেলা থেকে আমার বয়সী যারা আছে তাদের নিয়ে আমি কিন্তু নামাজ পড়তাম। তো তাদের নিয়ে জামাতে নামাজ পড়া, শুনতাম যে জামাতে নামাজ পড়লে সব বেশি হয়। এখন মসজিদে গেলে মুরব্বীরা অনেক সময় আমাদেরকে ধমকায়, হ্যাঁ বাচ্চারা ডিস্টার্ব করে, এটা আমাদের সমাজে এখনো আছে কিন্তু। তখন আমরা করতাম কি, আমরা বাইরে কোথাও আমরা জামাত তৈরি করে নামাজ পড়ছি এরকম। এখন শুধু নামাজ পড়লেই তো হবে না, আজান দিতে হবে। এখন আজান দিতে আমার লজ্জাও লাগে, কোথায় আজান দিব? তো আমার মনে আছে যে একদিন ঘরের মধ্যে আজান দিচ্ছি, তখন আমার এসে আম্মা দিল একটা মানে ধমকি দিল, মাইল দিল না, ধমক দিল যে ঘরের মধ্যে আজান দেখো। ঠিক আছে, তো যাই হোক, এরপরে বুঝলাম যে না, বাইরে আজান দিতে হবে। তো এইভাবে জীবনের যে দিনগুলো সহপাঠীদের সাথে, সমবয়সীদের সাথে এইভাবে বেড়ে ওঠা। কিন্তু আমার যে ইসলামের যে আদর্শটা, নিজের যে আদর্শটা, সেটা ধরে রাখবার চেষ্টা কর শুরু থেকে আমার। এটা আরেকটা বিষয়, আমার তখন একটা নিজের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল যে আমি মাদ্রাসায় পড়বো। আমি তো স্কুলে পড়তে চাইনি, মাদ্রাসায় পড়বো। তো মাদ্রাসায় পড়ার এটা তৈরিটা হয়েছিল স্কুলে দেওয়ার আগে, এটা আমি ভুলে গেছিলাম। আমার যে ওই চাচা যে ছোটজন, উনি মাদ্রাসায় পড়তেন, আমাদের আরো লোকজন ছিল মাদ্রাসায় পড়ে তারা। তো আমাকে মাদ্রাসায় তাদের সাথে দিয়ে দেওয়া হয়েছিল, একটা কওমি মাদ্রাসায়, একটা ব্রাহ্মণবাড়িয়া, খুব ভালো একটা মাদ্রাসা। তো আমি মাদ্রাসায় গেলাম, 1 সপ্তাহ মাদ্রাসায় থাকলাম, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। জায়গির বাড়ি, হ্যাঁ, সুন্দর খাবার খাওয়ায় ইত্যাদি, হ্যাঁ, সম্মানও করে। আমার কাছে খুব ভালো লাগলো। কিন্তু 1 সপ্তাহ পরে আমি এই 1 সপ্তাহে কওমি মাদ্রাসায় যে পরিবেশটা আমি দেখেছি, আমার হৃদয়ে একটা গভীর একটা ছাপ তৈরি হয়েছে আমার। আমি ফিল করি আমার হৃদয়ের স্পন্দন। আমি দেখেছি যে মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল, তিনি গভীর রাতে, আমার প্রথম রাতের অভিজ্ঞতা, প্রথমে আমরা থাকতাম মাদ্রাসায়, কিন্তু খাবার খেতে যেতাম জাগির বাড়িতে, লজিং বাড়িতে। আচ্ছা, গভীর রাতে হঠাৎ শুনি শব্দ হচ্ছে, শুধু কি শব্দ, এক 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 এরকম, এক 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 এরকম শব্দ হচ্ছে, এরকম শব্দ হচ্ছে। আমি একটু ভয় পেয়ে গেলাম, আমি উঠলাম, কি ব্যাপার? পরে মনে হলো যে ওই হুজুর মুহতামিম সাহেব উনি এরকম করতেছেন, বুঝলাম না কিছু। যাই হোক, আমি শুয়ে পড়লাম। পরের রাতে চিন্তা করলাম যে একটু আগের থেকে দেখি কি হয়। তো পরে দেখি উনি আসলে জিকির করছেন, এক আল্লাহ এক আল্লাহ, এভাবে শুরু করছেন, এক আল্লাহ এক আল্লাহ। একটা পর্যায়ে ওনার বোধহয় উনি নিজের মধ্যে আর থাকেন না, এক 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 শুধুই শোনা যায় শুধু, তার মানে জিকির করেন। এই যে আলেম ওলামারা, বিশেষ করে কওমি মাদ্রাসার আলেমরা, আমি দেখেছি যে তারা যে কত পরহেজগার, কত ইবাদত করেন, সেটা আমার ছোটবেলায় আমার একদম নিজের চোখে দেখা, এটা গভীর স্পন্দন, একটা রেখাপাত তৈরি করেছে আমার মধ্যে। তো যাই হোক, 1 সপ্তাহ পরে বাড়ি চলে আসলাম চাচাদের সাথে। বাড়ি আসার পরে তখন এরপরে কিন্তু আমার বিপর্যয়টা শুরু। আমাকে পরে আর মাদ্রাসায় দেওয়া হলো না, স্কুলে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি খুব কান্নাকাটি করলাম, আমি বললাম না আমি মাদ্রাসায় যাব। পরে হুজুর বললেন যে না, ওর বয়স খুব কম, ও আর একটু বড় হোক। এই আর একটু বড় হোক বলাতে আমি কিন্তু এই ফাঁদে পড়ে গেলাম। হ্যাঁ, এইদিকে ক্লাস 2-তে, যাই হোক ক্লাস 2 থেকে 3-তে আমি সেকেন্ড হইলাম, ও ফেল থেকে সেকেন্ড হইলাম, 3-তে উঠলাম, আপা ফার্স্ট হলেন। তো স্যাররা বলেন যে তুই তো সেকেন্ড হইতে পেরেছিস, তাহলে ফার্স্ট হবি। ঠিক আছে, এই যে টার্গেটগুলো ফিক্স করে দেওয়া। তো 3 থেকে আমি চিন্তা করলাম যে আপা যদি ফার্স্ট হয়, আমি ফার্স্ট হবো না কেন, হইতেই পারি। আচ্ছা, তো পড়াশোনা করে টরে আমি 4 থেকে 5-এ ফার্স্ট হয়ে গেলাম।
ফার্স্ট হলাম, আপা হলো সেকেন্ড। এবং বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে ক্লাস 5-এ তো আমাদের বৃত্তি পরীক্ষা হতো, এখনো বোধহয় হয়। তো বৃত্তি পরীক্ষায় তার আগে টিচাররা, তখন টিচারদের যে একটা নৈতিকতা, তাদের যে একটা ডেডিকেশন দেখেছি, টিচাররা কিন্তু তারা কোনোভাবেই তারা টাকা পয়সা বা কমার্শিয়াল কোনো চিন্তা করতেন না, তারা নিজেদের সন্তানের মতো দেখতেন আমাদেরকে। এমন হয়েছে যে স্কুলের শেষ, স্যার হয়তো জমিতে কাজ করছে, আমাকে বললো যে তুই বই নিয়ে জমির পাশে চলে আয়। জমির পাশে স্যার হাল চাষ করছেন, আমি পড়ছি। এটা হয়েছে এটা হয়েছে, হ্যাঁ, একদম একদম আমার জীবনে। সেই স্যার, সেই প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্যার এখনো বেঁচে আছেন। সেই স্মৃতিগুলো, আমার একটা বই আছে যেভাবে প্রথম হই, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র করে লেখার চেষ্টা করেছি আমি কথা। তো স্যার, আমি জমিতে বসে আছি, আইলে স্যার ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছেন পড়া ইত্যাদি চলেছে। তো যখন আমরা বৃত্তি পরীক্ষায় দেখা গেল, একটা পরীক্ষায় মানে পরীক্ষার আগে তো অনেকগুলো টেস্ট, প্রি টেস্ট এগুলো স্যাররা নেন, এই কোচিং টোচিং করাতেন পয়সার বিনিময়ে না, কিন্তু এমনি পড়াইতেন। তো একটা পরীক্ষায় একদিন দেখা গেল আপা পেয়েছেন 20-এ 20, আমি 19.5। 19.5 পাওয়ার কারণ হলো একটা শব্দ আমি একটু লেখাটা একটু খারাপ হয়ে গেছিল, এই জন্য আধা নাম্বার কেটে দিয়েছে। তো কেটে দেওয়ার পরে আমার তো খুব মেজাজ খারাপ হয়ে গেল যে কাটবে কেন, আমি লিখবো আর স্যাররা কেটে দিবেন, এটা তো অপমানজনক। একটা চেতনা নিজের মধ্যে তৈরি হলো যে লিখলে কাটবে কেন, তার মানে আমি ভুল, আমি পারি নাই, তার মানে আমি নিজেকে তৈরি করি নাই। এরপরে ওই দিন বাড়ি এসে আমি দরজা টরজা সব রুমের বন্ধ করে দিলাম, আপাকে আর ঢুকতে দিই না, যে তুমি তোমার জায়গায় পড়ো, আমি আমার কারো ঢুকতে দিব না। পরের দিন আবার পরীক্ষা দিয়া আমি ফুল মার্কস পেলাম, তারপরে আমি স্বস্তি পেলাম। এই যে একটা বিষয় ছোটবেলায় তৈরি হয়েছিল, সেটা এরপরে ক্লাস 5-এ যেটা হলো বৃত্তি পরীক্ষায় আমি আল্লাহর মেহেরবানি ফার্স্ট হলাম, হলাম। অনেক কথা, তো সময় তো আসলে আপনিও দিতে পারবেন না, দর্শকরা হয়তো বিরক্ত হবে যে একজনের গল্প আমরা শুনবো কেন, ঠিক আছে। তো বাট এরপরে গ্রাম থেকে আমি যখন হাই স্কুলে, কারণ প্রাইমারি থেকে হাই স্কুল একটা বড় ধরনের একটা চেঞ্জ, ডেভিয়েশন। এখন কোন স্কুলে ভর্তি হব, তো যেটা হলো, আমি যেহেতু গ্রামের ছেলে, গ্রামে ভালো কোনো স্কুল, হাই স্কুল ছিলই না। তো স্কুল ছিল হচ্ছে একটা হলো উপজেলা শহরে আর একটা হলো জেলা শহরে। এখন অনেকেই বললো যে উপজেলায় ভর্তি করে দেন, একটু কাছাকাছি হবে। কিন্তু আমার বাড়ি থেকে আব্বা, আম্মা এবং দাদি আমার জীবনে একটা গভীর ভূমিকা রেখেছেন। আমার দাদি, মানে আমার দাদা যার কথা বললাম, মৌলভী আব্দুল করিম মাস্টার, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তখন স্কুলে ভর্তি হইনি, একদম ছোটবেলায় ইন্তেকাল করেছেন। তারপর থেকে দাদি কিন্তু আমাকে বিশেষ করে এত বেশি সাপোর্ট দিয়েছেন, ফেভার করেছেন, সবসময় দাদির সাথে থাকতাম আমি। তো স্কুলে ভর্তির ব্যাপারে ফ্যামিলি থেকে করলো যে একটু দূরে হলেও বেস্ট স্কুলে পড়তে হবে। বেস্ট স্কুল কোনটা? জেলা শহরে ব্রাহ্মণবাড়ি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। তো সেইখানে ভর্তি হয়ে গেলাম। বাড়ি থেকে যাওয়া আসা করি 20 প্রায় 40 মাইল যাওয়া আসা প্রতিদিন। এখন অনেকেই বললো যে তার চেয়ে শহরে একটা করে দেন, মেস ঠিক করে দেন, লজিং ঠিক করে দেন। কিন্তু এটা আমার ফ্যামিলি থেকে অ্যালাউ করে নাই। কেন অ্যালাউ করে নাই? কারণ তাদের কাছে মনে হতো সন্তান যতক্ষণ নিজের কাছে থাকবে ততক্ষণ সে ভালো থাকবে, তার যাওয়া আসা যতই কষ্ট হোক, কিন্তু তাকে আমরা আমাদের কাছ থেকে আমরা ছেড়ে দিব না, আমাদের কাছে থাকবে। তো এই সংগ্রামটা আমার শুরু হলো, প্রতিদিন এত জার্নি করতে হয়, যাওয়া আসা করি। বাট আমি কখনো হতোদ্যম হইনি। আমার কাছে মনে হয়েছে যে লাইফ ইজ দ্য স্ট্রাগল। মাধ্যম ছিল তখন লোকাল বাস একেবারেই মানে নড়বড়ে, মানে যেটা হয় আর কি, মানুষ এত ভিড় হইতো লোকাল বাসে। তো ইন্টারেস্টিং ঘটনা সেটা হলো, আপনি ভিড়টাকে এনজয় করতাম কেমন করে? বাসে ওঠার পরে যখন দেখতাম বাসের গায়ে লেখা থাকতো, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ভর। মানে এটা বাসের থিওরি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ভর। এই বলে বলে তারা ভিতরে মানুষ ঢুকায় শুধু, ঠিক আছে। আমার কাছে খুব মজা লাগতো, তাই তো এরা তো মানুষকে ভালোবেসেই ঢুকাচ্ছে, ঠিক আছে। তো মজা পেতাম। তো জীবনের প্রতিটা বিষয়কে মানে নিজের মতো করে এনজয় করা উচিত আর কি, এটা আমার কাছে মনে হয়েছে। তো আমি যাওয়া আসার পথে যেটা হতো যে আমি সবসময় পাঠ্য বইয়ের বাইরে কিছু বই পড়তাম, আমি সবসময়। এবং সেই বই কেনার একটা মাধ্যম ছিল যে প্রতিদিনের টিফিনের কিছু পয়সা বাঁচানো, 1 টাকা দেওয়া হয়তো টিফিন খাওয়ার জন্য, ওইটা হয়তো খেতাম না, রেখে দিতাম। কয়েকদিনের টাকা জমা হলে ওই দিয়ে বই কিনতাম যে। তো আমার মনে আছে একদিন বন্দে আলী মিয়ার একটা বই, আর সেটা হলো হাদিসের গল্প, সাধারণ ক্লাসিক বই, হাদিসের গল্প আর কোরআনের গল্প, 2টা বই। তো আমি ওই বইটা হাতে আমার, তো আমি বাসে উঠলাম। ওই দিন ফরচুনেটলি বাসে সিট পেয়ে গেছি। তো বাসে সিট পাওয়া ছাত্রদের জন্য এটা একটা বিশাল ব্যাপার, ছোট মানুষ সিট পেয়ে গেছি, বসে গেলাম।
বসছি, কিন্তু আমি সিট পেলে আমি খেয়াল করতাম যে আমার চাইতে মানে মুরব্বী বা কেউ দাঁড়িয়ে আছে কিনা, আমি কিন্তু উঠে পড়তাম তাকে বসতে। তখন তো সবাই এগুলো হ্যাঁ হ্যাঁ খুব ফলো করতো। এটা একদম চমৎকার আপনি উল্লেখ করলেন। এটা আমাদের সময়ের সমাজে যে ধরেন আমার পরীক্ষা পরের দিন, আগের দিন কি করি আমরা, অনেক পড়াশোনা করি, ঘুমাই না, এরকম হয়। আর আমাদের সময় ছিল কি যে আগের দিন পড়াশোনার দরকার নাই, মুরব্বীদেরকে যে সালাম করে আসো, মুরব্বীদেরকে বাড়ি বাড়ি গিয়ে মুরব্বীদেরকে সালাম করে আসতাম। এটা ছিল আমাদের সামাজিক যে নর্মস ভ্যালুজ। হ্যাঁ, তো যাই হোক, ওই বাসে আমি বসলাম, এর মধ্যে দেখি পরের স্টপেজ থেকে একজন উঠলেন, কালো গাউন পরা, তার মানে আইনজীবী, তিনি কোর্টে যাবেন। উঠলেন, উঠেই উনি একটু সিট খুঁজতেছেন। তো আমি তাকে বললাম যে আপনি বসেন। বসে উনি বসলেন, আমি উঠে গেলাম। তো আমার হাতে বন্দে আলী মিয়ার ওই বইটা, তো ওই বইটা দেখতে অনেকটা খাতার মতো, তো লেখা শুধু বন্দে আলী মিয়া লেখাটা দেখা যাচ্ছে আর কি। তো উনি আমাকে বললেন যে বাবা তোমার নাম কি বন্দে আলী মিয়া? আমি বললাম যে না, এটা আসলে ওনার লেখা একটা বই। বাট এটাও আমার মনের মধ্যে একটা রেখাপাত করেছে। বন্দে আলী মিয়ার প্রতি আমি কিন্তু খুব এমনি ভক্ত ছিলাম। এরপর থেকে মনে হলো তাই তো আমিও তো বন্দে আলী মিয়া হইতে পারি, এরকম শিশু সাহিত্যিক আমিও হতে পারি, লিখতে পারি। হ্যাঁ, আবার আমার এই যে মেজ কাকা, উনি আবার আমাকে এনকারেজ করতেন বিভিন্নভাবে। উনি তো ঢাকায় থাকতেন যেহেতু বাংলাদেশ বিমানে, উনি আমাকে বিভিন্ন বই ঢাকা থেকে নিয়ে যেতেন আমার জন্য, এবং বলতেন যে এই বইগুলো পড়ে পড়ে তুমি তোমার মতো করে লিখো, লিখলে তোমার লেখাগুলো আমরা একদিন প্রকাশ করব, তাইলে তুমি লেখক হয়ে যাবা। আমি চিন্তা করলাম এটা তো একটা দারুণ সুযোগ। হ্যাঁ, আমি করতাম কি, এই বিভিন্ন বই পড়ে পড়ে সেগুলো থেকে নিজের মতো করে লিখতাম। এইভাবে কিন্তু লেখক হয়ে ওঠারও একটা, আমি বলবো যে একটা প্ল্যাটফর্ম, এটা বীজ কিন্তু তারা বপন করে দিলেন। তো যাই হোক, তো স্কুলে পড়াশোনার সময় যেহেতু আমার এই পড়াশোনার নেকটা ছিল, তো আমি পড়াশোনার জায়গাগুলো খুঁজে বেড়াতাম। ইসলামিক ফাউন্ডেশন একটা ভালো জায়গা পড়াশোনার জন্য, একটা সমৃদ্ধ লাইব্রেরি থাকে তাদের। তো আমি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে যোগাযোগ করলাম, বললাম যে আমি কিছু বই পড়তে চাই, করতে চাই। তো তারা আমাকে খুব সাপোর্ট করলেন, এবং একটা পর্যায়ে তারা আমাকে একটা অফার দিলেন যে তুমি চাইলে একটা দেওয়াল পত্রিকা বের করতে পারো। দেওয়াল পত্রিকা? হ্যাঁ, আমি বললাম কিরকম? বললো যে এরকম, তোমাকে এটার জন্য আমাদের 500 টাকা বাজেট আছে, এই 500 টাকা তোমাকে আমরা দিয়ে দিব, এর মধ্যে 200 টাকা তোমার ওই যে ম্যাটেরিয়াল কেনাটেনা এগুলো লাগবে, আর 300 টাকা তোমার ক্যাশ। তো চমৎকার, সেই আমলে 80-র দশকে, হ্যাঁ, 500 টাকা অনেক। তো আমি একটা সুযোগ পেয়ে গেলাম, আমি দেওয়াল পত্রিকার একটা নাম নির্ধারণ করতে হবে। আমি নামটা ঠিক করলাম ইকরা, দেওয়াল পত্রিকার নাম ইকরা। এবং সেই পত্রিকার জন্য আমি লেখা আহ্বান করলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যেসব স্কুল আছে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা নেই। আমি তখন ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, ক্লাস 8-এ পড়ে অ্যাক্টিভিটি করছি। হ্যাঁ, তো এটা করে যেন আল্লাহ তৈরি করে দিয়েছেন আসলে, পথগুলো, রাস্তা, উইন্ডোগুলো আল্লাহ তৈরি করে দিচ্ছেন। তো সেটা করতে গিয়ে আমার আরো অনেক বই পড়বার সুযোগ তৈরি হলো, কারণ লিখতে গেলে পড়তে হয়, এবং সম্পাদনা করতে গেলেও পড়তে হয়, অন্যের লেখাগুলো ঠিক আছে কিনা ইত্যাদি। এই কাজগুলো করতে গিয়ে আমার একটা বড় দরজা উন্মুক্ত হয়ে গেল আমার জন্য। তো আমি ওই যে 300 টাকা ক্যাশ তারা আমাকে দিচ্ছেন, ওই টাকাটা আমি নেই না, না নিয়ে ওই 300 টাকার আমার বই কিনি। আমি তো টাকা নিতাম না, বই নিয়ে নিতাম, তো আমাকে বই দেন। সেই কারণে ওই সময়ে আমার তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তারপরে সিহা সিত্তার গ্রন্থগুলো, তাফসিরে মারিফুল কোরআন 8 খন্ড ওই সময় পড়া হয়ে গেছে আমার ওই সময়। এবং পড়ার আরেকটা সুযোগ আমার তৈরি হয়েছিল যে আমার ফ্যামিলিতে, আমি যেমনটি বললাম যে মাদ্রাসায় পড়াশোনা করতেন আমার চাচা, তারপর ফুফাতো ভাই, তারা আমাদের বাড়িতে থাকতেন। তো আমার যে ছোট কাকা, উনি যেহেতু আলিয়া মাদ্রাসায় পড়তেন, তো উনি একটু ছাত্র হিসাবে একটু গাধা, হ্যাঁ গাধা ছিলেন ছাত্র হিসাবে, এটা স্বীকার করতেন উনি। তো ওনার পড়াশোনায় আমি আবার ওনাকে হেল্প করতাম। কিভাবে করতাম? ওনার যে হাদিস, বিশেষ করে মেশকাত শরীফ, এই হাদিসগুলো উনি আমাকে বলে দিতেন, এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার, আমি ওগুলাকে সংক্ষিপ্ত করে ওনার মতো করে আমি নোট করে দিতাম, ওনাকে নোট করে দিতাম। তো করতে গিয়ে যেটা হয়তো আমার এগুলো পড়া হয়ে গেছে, অনেকগুলো পড়া হয়ে গেছে। আরেকটা জিনিস আমি খুব পড়ার একটা উৎসাহ পেয়েছিলাম, আমার ওই যে দাদির কথা বললাম, বুবু। তো দাদি সবসময়, আমি যখন ইসলামিক স্টাডিজ পড়তাম, কোরআন হাদিস পড়তাম, দাদি পাশে বসে থাকতেন, বসে বলতেন যে তোর তেলাওয়াত আমার খুব ভালো লাগে, পড়। এই যে উৎসাহ দিতেন, হ্যাঁ আমিও পড়তাম, আমারও ভালো লাগতো, দাদিরও ভালো লাগতো। এইভাবে পড়তে পড়তে না একটা পড়ার একটা জগৎ তৈরি হয়েছিল। আরেকটা বিষয়, ওই 8-এ পড়ার সময় একজন মহামনীষী বলবো বাংলা সাহিত্যের, তার সাথে আমার একটা পরিচয় হলো। পরিচয়টা দূর থেকে, সরাসরি না। সেটা হলো মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি। উনি ব্রাহ্মণবাড়িয়াতে গেলেন একটা জনসভায়, একটা মাহফিলে গেলেন উনি। তো ওনার, আমি যত মাহফিল হতো সেগুলোতে আমি কিন্তু অ্যাটেন্ড করতাম,
মানে এমনও হয়েছে যে মাইলের পর মাইল হেঁটে আমি চলে গেছি, মাহফিল শুনে আবার চলে আসছি, এরকম এগুলো কিন্তু করেছি আমি সবসময়। অনেকে হয়তো বলবে যে স্ট্যান্ড করলে, বোর্ড স্ট্যান্ড করলে তো সারাক্ষণ বোধহয় পড়াশোনা করতে হয়েছে। নো, আমি সবকিছু এনজয় করেছি এবং স্বতঃস্ফূর্ত ভাবে। তো মৌলানা মহিউদ্দিন খান সাহেব আসলেন, ওনার বক্তব্য আমি শুনলাম। উনি একটা কথা বললেন বক্তব্যের মধ্যে, উনি বললেন যে যে মুসলিম জাতি এটা হলো আত্মভোলা, গাফিল, তারা তাদের পরিচয় সম্পর্কে জানে না। উদাহরণ দিলেন যে একটা বাঘের বাচ্চা কোনো কারণে ভুল ক্রমে এটা পড়ে গেছে একটা ছাগলের খোয়ারের মধ্যে, একটা ছাগলের ফার্মের মধ্যে পড়ে গেছে। এখন ছাগলের বাচ্চাদের সাথে সে বড় হচ্ছে, তো বড় হতে হতে ছাগল তো বড় হওয়ার পরে শিং গজাচ্ছে, বাঘের তো শিংও গজায় না। এখন ওই ছাগলগুলো শিং দিয়ে ওরে গুতা দেয়, আর সে কুণ্ঠাসা হয়ে কাতরায়, সে আহাজারি করে, আহারে মরলাম রে, শেষ, জীবন শেষ। মৌলানা খান সাহেব বললেন যে এই বাঘের বাচ্চাটা হলো মুসলিম জাতি। এই জাতি যদি তার পরিচয় সম্পর্কে জানতো তাহলে কিছুই না, একটু হুঙ্কার দিত, সব ঠিক হয়ে যেত। এই কথারই প্রতিদ্বন্দ্বী আমরা পেয়েছি কাজী নজরুল ইসলামের লেখায়, যে জাগি যদি মোরা দুনিয়া আবার কাঁপিবে চরণে টালমাটাল। আমরা জেগে উঠতে পারছি না, আমরা অসচেতন। তো ওনার প্রতি আমি ভক্ত হয়ে গেলাম। আমি তখন নিয়ত করলাম যে কোনোদিন আমি যদি ঢাকায় পড়াশোনা করতে যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ, তাহলে ওনার সাথে আগে দেখা করবো আমি। আচ্ছা, ওনার সাথে দেখা করবো, কারণ আমি একটা বিষয় বিশ্বাস করি, সেটা হলো যে নবীজি যেটা বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকার, উত্তরসূরি। তাহলে আমরা নবীকে পাইনি, সচক্ষে আমরা দেখতে পারি নাই, কিন্তু তার উত্তরাধিকারী তো আছেন, তাদেরকে আমরা কেন তাদের পাশে থাকবো না? তো আমি তখন থেকে নিয়ত আমার যে আমি সবসময় আমি আলেম ওলামাদের টাচে থাকবার চেষ্টা করেছি। এবং স্কুল লাইফেও, যে যখন প্রাইমারি স্কুলে পড়ি বা হাই স্কুলে ব্রাহ্মণবাড়িয়াতে যত বড় বড় আলেম ওলামা এসছেন, তাদের সান্নিধ্যে আমি কোনো না কোনোভাবে গিয়েছি, কোনো না কোনোভাবে। এবং যারা ব্রাহ্মণবাড়িয়ার বড় আলেম ওলামা ছিলেন, যেমন রইসুল মুফাসসিরিন মাওলানা সিরাজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফাসসির হুজুর বলা হয়, বড় হুজুর। তো ওনার তো আমার মনে আছে, আমার এক দাদা আমার ভালোবাসা দেখে দাদা আমাকে নিয়ে গেলেন, বলেন যে তোরে মুরিদ বানাই দিই হুজুরে। এবং মুরিদ কি জিনিস, কি হয় আমি বুঝতাম না, আমি সাথে গেছি এবং কিভাবে মুরিদ হয় আমিও তার সাথে বসে মুরিদ হয়েছি। তার মানে আমি একদম ছোটবেলায় ওনার মুরিদ হইলাম, হ্যাঁ, ইসলাম সাহেবের। তো যাই হোক, বড় বড় আলেম ওলামা যারাই গিয়েছেন সেখানে, যুক্তিবাদী সাহেব ওয়াজ করতে যেতেন এক সময়, এখন হয়তো এখনকার প্রজন্ম ওনাকে অতটা চিনবে না, খুব কম। সে মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, অত্যন্ত পপুলার, অসাধারণ অসাধারণ। তারপরে মাওলানা আব্দুল গফফার সাহেব, তারপরে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমি স্বচক্ষে দেখি নাই, কিন্তু ওনার যে বটগাছ, উনি যে প্রার্থী হয়েছিলেন নির্বাচনে, সে বটগাছ, সেই পোস্টার নিয়ে বহু মিছিল করেছি। ছোট, আমি একদম ছোট, কিন্তু বটগাছ নিয়ে মিছিল করতাম। তো মিছিল করলে একটা জিনিস খেয়াল করতাম, বিরোধিতা তখনও করতো লোকজন, এবং আমার কানে এখনো বাজে যে আমাদের বলতো যে এটা তো শয়তানের গাছ, নাউজুবিল্লাহ। তার মানে বিরোধিতাকারীরা তখনও ছিল, বটগাছের শয়তানের গাছ, তার মানে হুজুরকে দেখতে পারে না আর কি। তো এমন হয়েছে যে একজন ভারত থেকে একজন বড় একজন সাধক, উনি ভারতে দেবতা তুল্য ছিলেন, উনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর ওনার নাম হয়েছিল ডক্টর ইসলামুল হক। ডক্টর ইসলামুল হক, উনি, এটা 1989 সালের কথা, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো 1989 সালে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন ভারত সরকার তাকে ওই দেশ থেকে বের করে দিল। তো উনি কিন্তু সপরিবারে, ওনার যাদের আগ্রহ আছে আপনারা কিন্তু এই নামটা সার্চ দিলে আপনারা পাবেন, ডক্টর ইসলামুল হক। তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার লেখা বিভিন্ন বই আছে, বাংলা ভাষায় অনুদিত আছে বইগুলো, ডক্টর ইসলামুল হক। তো তিনি, ভারত তাকে বের করে দিল, বাংলাদেশ সরকার তখন তাকে গেস্ট হিসেবে নিয়ে নিল। তো বাংলাদেশে তিনি অতিথির মর্যাদায় আসলেন, রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়। তিনি বিভিন্ন জেলা তিনি সফর করেন। তো তার অংশ হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া গেলেন। তো ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার পরে আমার তখন ক্লাস 9-এ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, 9-এ ফার্স্ট টার্ম পরীক্ষা, পরের দিন থেকে উনি আসলেন। আমি পরীক্ষার চিন্তা আমার সব বাদ, আমি ওনার সাথে ওনার সাথে দেখা করতে হবে আমার, এটা হলো আমার টার্গেট। তো উনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে উনি জনসভায় বক্তব্য রাখলেন। উনি হিন্দিতে বক্তব্য রেখেছিলেন, 18টা ভাষা উনি জানতেন। তো আমার কাছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গান, এই কথাগুলো আমার এখনো কানে বাজে। হ্যাঁ, এত সুন্দর করে কথা বলেছেন। আমি তখন, যারা মুরব্বী ছিলেন,
জানাশোনা লোক, তাদেরকে আমি বললাম যে ওনার সাথে কিভাবে আমি দেখা করতে পারি সেটা ব্যবস্থা করেন। তো পরের দিন উনি যে বাড়িতে যেখানে উঠেছেন সেখানে সকালবেলা আমাকে নিয়ে গেল। আমি ওনার সাথে অনেক সময় ছিলাম, ওনার বদনা ক্যারি করেছি, ওনার খেদমত করবার চেষ্টা করেছি, ওনার সাথে কথা বলেছি অনেক সময়। তো ওনার সাথে থাকতে গিয়ে কয়েকদিন ওনার সাথে ছিলাম, ব্রাহ্মণবাড়িয়ায় তিনি যতদিন ছিলেন। তখন যে আমার ওইদিকে ফার্স্ট টার্ম পরীক্ষা চলছে আমার খবর নাই আর। পরীক্ষা চলছে? পরীক্ষা চলছে, আমি পরীক্ষা নাই, স্কুলে যাচ্ছি না, হ্যাঁ ওইদিকে বাড়িতেও নাই, আমি বুঝে নেবার লাইফটা কিরকম। আমাদের সময় ফাঁকিবাজি স্টুডেন্ট ওই জায়গাটা তো ছিল, ডেফিনেটলি ছিল। তো তখন যখন উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে গেলেন, এরপরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে যেটা হলো, যথারীতি মাইর খেলাম। হ্যাঁ যথারীতি, যে তুই কোথায় ছিলি। তো যাই হোক, তো পরীক্ষা তো দিলাম না, পরীক্ষা শেষ। এখন স্কুল কর্তৃপক্ষ খুব ভালো স্কুল, তো তারা তো নিয়মের বাইরে এক পরিমাণ যাবে না, কিন্তু আমি ক্লাসের ফার্স্ট বয়, সেই বিশেষ বিবেচনায় আমাকে তারা করলো যে ঠিক আছে তুমি করো, আমরা মার্জনা করে দিলাম, কিন্তু ফাঁকি দিও না। ঠিক আছে, এর আগে একবার ফাঁকি দিয়েছিলাম আমি ক্লাস 6 থেকে 7-এ ওই একই স্কুলে। তখন এরকম মহৎ কাজে না, তখন ছিল একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিলাম। তখন আমার কাছে মনে হয়তো স্কুলে না গিয়ে আমাদের কোর্ট কাছারি ছিল আদালত প্রাঙ্গণে, ওখানে ওই যে তাবিজ টাবিজ বিক্রি করে, বুঝছেন, এটা একটা ভালো একটা সুন্দর একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়তো। খুবই সুন্দর, জাদু দেখায়, তাবিজ বিক্রি করে, এই করে সেই করে, কৌতুক বলে, গান, মনোমুগ্ধকর কথা বলে, হ্যাঁ মনোমুগ্ধকর কথা বলে। আমি না খুব ভক্ত হয়ে গেলাম, আমি স্কুলে যাওয়ার আসার নাম করে ওখানে চলে যাই। হ্যাঁ সারাদিন দেখে টেকে তারপরে আবার বাড়ি চলে যাই। বাড়িতে বুঝতে পারছে না যে আমি যে স্কুল ফাঁকি দিচ্ছি। ঠিক আছে, কারণ যথারীতি আসি যাই। ওকে, এইভাবে কয়েক মাস কেটে গেল। হঠাৎ করে স্কুল থেকে খবর দিল যে ওকে তো পাওয়া যাচ্ছে না কয়েক মাস ধরে, কি করা যায়। পরে আমাকে ধরলো, তুই কোথায় যাস, ধরা খেয়ে গেলাম। এই ধরা খাওয়ার পরে দেখেন, মানুষের জীবনে ডেভিয়েশন হতে পারে, কিন্তু সেখান থেকে ফিরে আসারও রাস্তা থাকে। তো আমাকে আল্লাহ কিভাবে ফিরিয়ে আনলেন, তখন আমাকে বাড়ি থেকে বলল যে এই কয় মাস, প্রায় 7-8 মাস বোধ হয় স্কুলে যায় নাই। তখন বললো যে আর 2 মাস আছে বার্ষিক পরীক্ষা, এই 2 মাস আর যাওয়ার দরকার নাই। স্কুল থেকে আমরা অনুমতি নিয়েছি, এই 2 মাস তুই বাড়িতে থাকবি, আমরা দেখবো যে তুই কোথায় যাস। ঠিক আছে, এই 2 মাস আমার জীবনে ওই যে গোয়েন্দা নামক কারাগার আছে না, হ্যাঁ আল্লাহু আকবার, মানে কি ভয়াবহ দুর্যোগ যে গেছে আমার জীবনে। ধরেন পড়াশোনা করছি, এই প্রথম আমি একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হইলাম, যে পড়াশোনা করছি, ধরেন ঘুম পাচ্ছে, তখন আমার ছোট কাকা কুলে করে আপনার পুকুর, আমাদের অনেক বড় বাড়ি, পুকুর আছে, পুকুরে ফেলে দিত। রাতের বেলায় পুকুরে ঢিল মেরে ফেলে দিল, কি করবেন, তাড়াতাড়ি 7টায় উঠতে হবে। উঠলাম, তখন কি আর ঘুম থাকে, ঘুম শেষ, আবার পড়তে বসতাম, মানে ঘুম তাড়ানোর জন্য এটা করতো। তো এইভাবে 2 মাস পড়াশোনা করেছি। করার পরে বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হইলাম। তখন স্যাররা অ্যাসেম্বলিতে রেজাল্ট ডিক্লেয়ার করার সময় বললেন যে দেখো, যে এই ছাত্রটি সে 7-8 মাস স্কুলে আসেনি, কিন্তু 2 মাসে নিজেকে সে কিভাবে রিকভার করে নিয়েছে, এটা একটা লার্নিং। ঠিক আছে, যাই হোক, ওটা ওভারকাম আল্লাহ করে দিল। তারপরের কাহিনী তো যাই হোক। তো ইসলামুল হকের সাথে আমার যে ইয়েটা ছিল, সেটা আমার জীবনের একটা বড় একটা অধ্যায়। 9-এ, এখন 9-এ পরে আমার যে বিভাগ, সায়েন্স না আর্টস, আমি বললাম যে আমি সায়েন্স পড়বো না, আমি আর্টস পড়বো। ঠিক আছে, কেন? সবার মন খারাপ, কারণ ফার্স্ট বই সায়েন্স পড়তেই হবে। হ্যাঁ, আমি বললাম না, আমি সায়েন্স পড়বো না। আমার কাছে মনে হতো যে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সেই জায়গাতে কন্ট্রিবিউট করতে হবে। আমি সায়েন্স পড়ে বিজ্ঞানী হবো, কিন্তু আমাকে চালাবে কে? দেখা যাবে আর্টসের একজন চালাচ্ছে, আমাকে পলিসি লেভেলে আমাকে কাজ করতে হবে। তো এই চিন্তা থেকে, নিজস্ব চিন্তা, এই জায়গা থেকে আমার কাছে মনে হয় একটা লার্নিং ইস্যু, সেটা হলো নিজের মতো করে চলা উচিত। এই জায়গায় একটু প্রশ্ন করি যে আপনার কি মনে হয় যে আমাদের বাবা মা যারা আমরা 9-10-এ যে ডিসিশন, বাবা মা সবসময় মনে করবে যে আমরা ডিসিশন নিতে পারি না, সেই জায়গায় আমরা একটা কিছু চাইলেই কি বাবা মা এটা মেনে নেবে? এটার সাথে আরেকটাও প্রশ্ন যে আসলেই আমরা কি, হয়তো আপনার ডিসিশন সাকসেসফুলি হয়েছে, আসলেই কি আমরা সঠিক ডিসিশন নিতে পারবো বা নিতে পারি? 2 রকমের বিষয় আছে আসলে। আমি বলবো যে ওই যে বয়সটা, ওই বয়সের সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা একটু মানে কঠিন, একটু কঠিন। কিন্তু এই শিক্ষার্থী বা সন্তানের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেওয়া অভিভাবকের দায়িত্ব। কারণ অভিভাবক, তিনি সফল অভিভাবক, যিনি তার সন্তানকে বুঝতে পারেন, হ্যাঁ, যে তার সন্তানের চাওয়া পাওয়া কি, কোন দিকে তার আকর্ষণ বেশি, কোন দিকে তার দুর্বলতা, সেই জায়গাগুলোকে রিড করাটা কিন্তু অভিভাবকের দায়িত্ব। অনেক অভিভাবক, আমি তো নিজে এখন অভিভাবক হয়ে টের পাচ্ছি, আমার বাবা যেই রকম অভিভাবক ছিলেন, আমি কিন্তু সেই রকম অভিভাবক হতে পারিনি। কারণ আমি আমার সন্তানের জন্য কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারি না। অথচ আমার আব্বা প্রতি, যেটা বললাম আমি, প্রতিবার 2 রাকাত এক্সট্রা নামাজ পড়তেন কিন্তু তিনি।
তাহলে আমরা সেই রকম অভিভাবক না, দায়িত্বশীল অভিভাবক না আসলে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে দুইটার সমন্বয় হতে পারে, যে অভিভাবক সিনসিয়ারলি দেখবেন তার সন্তানের চাওয়া পাওয়াটা কি, তিনি গাইড করবেন ক্যারিয়ারের দিকে, বিশেষ করে যে এটা করলে তোমার এটা হবে, এটা করলে এটা হবে। তারপরে সন্তানের যে দুর্বল জায়গাগুলো, পছন্দের জায়গাগুলো তারা বোঝার চেষ্টা করবেন। আর পছন্দ করে প্রত্যেকটা জায়গাতে ক্যারিয়ার আছে, কিন্তু ভালো করতে হবে, ভালো করতে হবে। আর সায়েন্স পড়ে অনেকেই তার ক্যারিয়ার করতে পারে নাই, হ্যাঁ, আবার আর্টস পড়ে অনেকেই খুব দুর্দান্ত ক্যারিয়ার করেছে। কারণটা হলো কি, যে কোনো জায়গায় আপনাকে লিড দিতে হবে, যে কোনো জায়গায় লিড দিতে হবে, নেতৃত্বের আসনে থাকতে হবে, ঠিক আছে, এইটা হলো মূল বিষয়। তো এই জায়গাতে আমি বলবো যে আমার পছন্দের জায়গাটা, নিজের পছন্দের জায়গা অনুযায়ী কাজ করলে সুবিধাটা হলো কি, যে ডেডিকেশনটা আরো বেশি থাকে, রেসপন্সিবিলিটিটা আরো বেশি আসে, যে আমি তো আমার পছন্দে করেছি, সুতরাং এইখানে আমি যদি খারাপ করি তাহলে কাউকে আমি দোষারোপ করতে পারবো না। হ্যাঁ, তো এই জায়গাতে আমি মনে করি যে সন্তানের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আর আমাদের দেশে এটা তো আসলে ওভারঅল আমাদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে অনেক গলদ আছে, অনেক গলদ আছে। কারণ একজন শিক্ষিত ছেলে মেয়ে, কর্মক্ষম ছেলে মেয়ে, তারা কেন বেকার থাকবে? এটা তো রাষ্ট্রের ব্যর্থতা, যে আমি কাজ করার সক্ষমতা আছে, আমার যোগ্যতা আছে, অথচ আমাকে কোনো কাজ দিচ্ছে না, এটা তো ব্যর্থতা। তো সেই জায়গা থেকে যারা পলিসি লেভেলে আছেন তাদের উচিত সেইভাবে প্রত্যেকটা জায়গা তৈরি করে দেওয়া, প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। কারণ রাষ্ট্র তো ওভারঅল সবার অভিভাবক হলো রাষ্ট্র, তাইলে অভিভাবক সুলভ আচরণ রাষ্ট্রকে করতে হবে। তো যাই হোক, যেখানে ছিলাম তো আমি খুব সংক্ষেপে যাই, কারণ অনেকে হয়তো বিরক্ত হয়ে যাবেন যে গল্প করে কেন। তো আমি আর্টস নিলাম এই কারণে নিলাম, আমি বললাম যে এটা আমার পছন্দ এবং এখানে আমার অনেক কিছু করার আছে বলে আমি মনে করি। আর এই জায়গা থেকে আরেকটি বিষয় হলো যে আমি বললাম যে আমি এই জায়গা থেকে আমি ইনশাল্লাহ ফার্স্ট হবো, কারণ আমি একটা অ্যানালাইসিস আমি করেছি ইন দ্য মিন টাইম, যে যারা ওই বোর্ডে স্ট্যান্ড করে ফার্স্ট হয়, গত কয়েক বছরের অ্যানালাইসিস আমি দেখলাম যে তাদের নাম্বার কত আসে, এবং সেই নাম্বার থেকে আমি বললাম যে আমি মোটামুটি 70-80 নাম্বার বেশি পাবো, হ্যাঁ, যে ফার্স্ট হয়েছে সর্বশেষ। হ্যাঁ, বা সেরকম একটা অ্যানালাইসিস করে আমি দৃঢ়তার সাথে বললাম যে আমি এটা করতে চাই। তো তারপর অনেকদিন মন খারাপ ছিল অনেকেরই, ফ্যামিলি থেকেও ছিল, টিচারদের মধ্য থেকেও ছিল, কিন্তু যখন বোর্ডে ফার্স্ট হইলাম তখন দেখলাম সবাই আবার খুশি, সবাই খুশি। আর আমাদের একটা বিষয় তো যে উইনিং টিমের সাথে সবাই থাকে, হ্যাঁ, হেরে গেলে শেষ। আপনাকে যে কোনো অবস্থায় উইন করতে হবে, উইন করলে আর কোনো কিছুর দিকে তাকাবে না কেউ। তো এই কারণে আমি বলবো যে এখনকার যারা সংগ্রামের মধ্যে আছে, যারা ক্যারিয়ার সংগ্রাম বা পড়াশোনার মধ্যে যারা আছে, আমি বলবো যে তোমাদেরকে উইন করতে হবে, উইন করলে সবাই তোমার পাশে থাকবে। আপনার ওই 1 বছরের বা 2 বছরের পড়াশোনার জার্নিটা কেমন ছিল? পড়াশোনার জার্নিটা, আমি তখনকার সময় যে পত্রপত্রিকাগুলোতে যে ইন্টারভিউগুলো ছাপা হয়েছিল, প্রত্যেকেরই একই প্রশ্ন ছিল যে কতটুকু পড়াশোনা করেছি, কিভাবে করলে এটা এই রেজাল্ট করা সম্ভব হয়েছে। তো আমার কাছে আমি যা করেছি তাই বলেছি, এখনো তাই বলবার চেষ্টা করব। সেটা হলো ইত্তেফাকের একটা সাক্ষাৎকার, এটা আমার ফেসবুক প্রোফাইলেও আছে, হ্যাঁ, সাক্ষাৎকার। সেখানে কতগুলো কথা আমি বলেছিলাম, আমার কাছে এখন খুব শিহরিত হয় যে কথাগুলো তখন কিভাবে বলেছিল। প্রথমে প্রশ্ন ছিল যে কত সময় পড়াশোনা করেছি আমি প্রতিদিন। আমি বলেছি যে আমার তো আসলে স্কুলে যাওয়া আসাতে অনেক সময় নষ্ট হয়ে যায়, তো স্কুলের পড়ার বাইরে আমি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়েছি, 3 থেকে 4 ঘন্টা। আর স্কুল বন্ধ থাকলে তাহলে সেই সময়টা আরো বেড়ে যেত, হয়তো 7-8 ঘন্টা পড়েছি। এই তো কই না, অনেকেই তো বলে 10-12 ঘন্টা, 15-16 ঘন্টা। আমি বললাম না, এরকম অস্বাভাবিক কাজ আমি করি নাই, কারণ আমার স্কুলে যে এসে সন্ধ্যায় তারপরে পড়তে বসা, আমার 3-4 ঘন্টা পড়লেই তো 10টা-11টা বেজে যায়। আর গ্রামে আমার ওই সময় ঘুমাইতে হবে, ফজর পড়তে হবে, আমি কিন্তু নামাজ ওগুলো মিস করিনি কোনোদিন। পরে আবার পরের দিন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে, তা আমার পড়াশোনা তো এটুকুই। তারপর হাউস টিউটর ছিল কিনা, আমি বললাম হাউস টিউটর আমাদের যে ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে তারপরে আসলে হাউস টিউটর লাগে না। তারপরেও পরীক্ষার আগে 3-4 মাস আমি হাউস টিউটরের কাছে পড়েছি, কারণ বিভিন্ন টেস্ট পেপার এগুলো সলভ করা, এগুলো করেছি প্রস্তুতির জন্য। তারপরে প্রশ্ন ছিল যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আমি বলেছি যে কেউ যদি নিজের সাথে প্রতারণা না করে, নিজের সাথে, তাহলে নিঃসন্দেহে সে ভালো করবে। খারাপ তারাই করে যারা নিজের সাথে প্রতারণা, কারণ পড়াটা তো নিজের, আমি অন্যকে দেখানোর জন্য পড়লে তো হবে না। হ্যাঁ, আমার পড়া আমাকেই পড়তে হবে, আমার কাজ আমাকেই করতে হবে, এবং পরীক্ষার খাতায় আমাকেই লিখতে হবে। হ্যাঁ, সুতরাং নিজের প্রতি যদি আমি দায়িত্বশীল থাকি
তাহলে রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে, খারাপ হওয়ার কোনো কারণ নাই। প্রিয় ব্যক্তিত্ব কে, এটা একটা প্রশ্ন ছিল। আমি বলেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নটার উত্তরে সাংবাদিক, তখন আমার মনে হয়েছে ইত্তেফাক থেকে শুরু করে যত সাংবাদিক ছিলেন সবাই ছিল কিন্তু আমাদের বাড়িতে সাক্ষাৎকার নেওয়ার জন্য, বিটিভি, তারপর সব। তো এই প্রশ্নে তারা উত্তর শুনে হুচট খেলো, বললো যে নবীজি তো আমাদের সবারই প্রিয়, হ্যাঁ, এর বাইরে কে আছে? আমি বললাম যে দেখেন, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটু আমার খটকা লাগে, কারণ ভালোবাসা একজনকেই ভালোবাসা যায়, এবং আল্লাহর নির্দেশ হচ্ছে নবীজিকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে, এটা ফরজ সবার জন্য। হ্যাঁ, সবচেয়ে বেশি, একদম সবচেয়ে বেশি, নিজের জীবনের চাইতেও বেশি অবশ্যই। সুতরাং আমার প্রিয় ব্যক্তিত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আছেন তাদেরকে শ্রদ্ধা করি, নিঃসন্দেহে শ্রদ্ধা করি, কিন্তু আমার মডেল তিনি। তখন পত্রিকাগুলো লিখেছে শেষের দিকে কোন রকমের হয়তো একটা লাইন লিখেছে জিহাদের প্রিয় ব্যক্তিত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট তখন ইনকিলাব পত্রিকা, এটার এক সময় খুব জোয়ার ছিল, গণজোয়ার ছিল ইনকিলাব পত্রিকার। এটাকে ধরে নেওয়া হতো যে এটা আদর্শকে তারা লালন করে, বিশেষ করে মানে যারা ইসলামিক এবং যারা মাদ্রাসা, এটা বড় রকমের একটা, আমি বলবো যে পত্রিকার একটা মার্কেটও ছিল ইনকিলাব পত্রিকার। তো পরবর্তীতে এই গত কয়েক মানে কি বলবো 1.5 দশকে এরা কিন্তু মার্কেট হারিয়েছে। কেন? কারণ তারা ঈমান বিক্রি করে দিয়েছে, তারা তাদের জায়গায় নেই, সেই কারণে মানুষও তাদেরকে পরিত্যাগ করেছে। তো ইনকিলাব পত্রিকা তখন এটাকে শিরোনাম করেছিল যে জেহাদের প্রিয় ব্যক্তিত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তারা খুশি হয়েছিলেন এই কথাটাই। তাও আবার ওনাকে কেন মডেল হিসেবে নিয়েছিলাম? কারণ নবীজি তো আমার আপনার ভালো চেয়েছেন, আমরা যেন সময় নষ্ট না করি, হ্যাঁ, অপচয় না করি, দায়িত্বশীল হয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে আদর করি, পড়াশোনা করি, দোলনা থেকে কবর পর্যন্ত পড়াশোনা করো, বিদ্যা অর্জন করো, নবীজির কথা। সুতরাং তাকে আমার অনুসরণ করতে হবে। তো সেই জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আমার উত্তর ছিল এটা। তাও আবার তারপরে যখন এসএসসি রেজাল্ট হলো ফার্স্ট হইলাম, তো বাট ফার্স্ট হবো এটা আমার কনফিডেন্স ছিল এই কারণে আমি পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু নিজে নিজে গোপনে আমি নিজের সাথে নিজে কথা বলতাম, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে, যে সাংবাদিকরা প্রশ্ন করলে কি উত্তর দিব, কি করবো, গোপন কথা আগে থেকে। কারণ এই লেভেলের কনফিডেন্সটা আপনার এরকম ছিল, কনফিডেন্স ছিল, আমার কোনো কারণ নাই। আরেকটা বিষয় ছিল কি, দেখেন একটা সময় সততাও ছিল। আপনি ভালো দিয়ে ভালো কাজ করে আপনি বলতে পারবেন যে ভালো রেজাল্ট আসবে, হ্যাঁ, কিন্তু এই জায়গা থেকে আমরা সরে গেছি। কিন্তু অবশ্যই আপনি কি এখন বলতে পারবেন যে আপনি ভালো কাজ করে আপনি ভালো রেজাল্টটা পাবেন? কারাপশন, এই কারাপশন আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। কতজনের কত তাকদীর তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করছে এই কারাপশন। তো সেই জায়গায় আমাদের খুব বেশি আমাদের বলবো যে একটা বড় ধরনের রিভোল্ট, একটা সংস্কার দরকার, যে আমরা যদি সবাই একেবারে কি বলবো যে দায়িত্ব নিয়ে অনুতপ্ত হয়ে বলতে পারি যে আমি আর কারাপশন করব না। আমরা কিন্তু কোনো না কোনো ভাবে, আমার কাছে মনে হয়, আমার দিক থেকে চিন্তা করে আমি বলি যে কোনো না কোনো ভাবে আমরা কারাপ্ট। আমি পিতা হিসেবে কারাপ্ট, আমি কর্মকর্তা হিসেবে কারাপ্ট, আমি সমাজের একজন সদস্য হিসাবে কারাপ্ট। আমি যদি আমার দায়িত্বটা ঠিকভাবে না পালন করি সেটাই তো কারাপশন, তাই না? সেই জায়গায় এই জাতির একটা বড় ধরনের বিপর্যয় কিন্তু এটা কারাপশন। আর হলো আমরা প্রতারক, টাউট। হ্যাঁ, আমি নিজের সাথে প্রতারণা করি, আমার পরিবারের সাথে করি, আমার সমাজের সাথে করি, রাষ্ট্রের সাথে করি। এই দুইটা জায়গা থেকে যদি আমরা সরে আসতে পারতাম, অন্তত রিজনেবলি, সম্পূর্ণরূপে হয়তো সম্ভব না, হ্যাঁ, যে আমরা যদি প্রতারণা না করতাম, কারাপশন থেকে একটু সরে আসতে পারতাম, তাইলে জাতির, আমি পরীক্ষা দিয়ে যেমন আগে থেকে হিসাব করে বলতে পেরেছি আমি ফার্স্ট হব, হ্যাঁ, আমি বিসিএস পরীক্ষা দিয়ে আমি অন্তত অতটুকু বলতে পেরেছি যে আমার চাকরি হবে, হ্যাঁ, তাহলে এই বলতে পারার জন্য আপনার তো একটা পরিবেশ লাগবে। আমাদের এসএসসি পরীক্ষার সময় এটা আরেক ঐতিহাসিক ঘটনা, বিপর্যয়। সেটা ছিল 29 এপ্রিল 1991 সাল। আমাদের উপকূলীয় জেলাগুলো লন্ডভন্ড হয়ে গেল টর্নেডোতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালে আমাদের পরীক্ষা ছিল মে মাসের 2 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এই টর্নেডোর কারণে আমাদের পরীক্ষা বন্ধ হয়ে গেল, পিছিয়ে গেল। ঢাকা, যশোর, কুমিল্লা উপকূলীয় 2টা বোর্ড পিছিয়ে গেল। তো পরবর্তীতে যখন পরীক্ষা শুরু হলো তখন আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু কুমিল্লা বোর্ডের প্রশ্ন আউট হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এমন হচ্ছে যে পত্রিকায় প্রশ্ন দেখা যাচ্ছে, ওই প্রশ্নই আসছে, এরকম সরাসরি ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষা দিয়ে যাচ্ছি আমরা, 8টা পরীক্ষা এইভাবে আমরা দিলাম। 8টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে সরকার সিদ্ধান্ত নিল যে পরীক্ষা বাতিল। আমি স্যালুট জানাই সরকারকে
যে আমাদেরকে একটা বিড়ম্বনা থেকে সারা জীবন আমাদের মধ্যে একটা বিড়ম্বনা কাজ করতো যে আমরা ফাঁস হওয়া প্রশ্নে আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু সরকার কিন্তু আমাদেরকে মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, কষ্ট হয়েছে আমাদের যে এটা বাতিল করে দিয়েছে, আবার পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু এরপরে দেখেন আমাদের কালচারে এখানেও কিন্তু ধস নেমেছে, আমরা কিন্তু দায় স্বীকার করি না। হ্যাঁ, দিব্যি হয়তো দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁস ইত্যাদি, কিন্তু প্রশ্ন ফাঁস হইলে হইছে, বাতিল করবে না, এরকম একটা চর্চা কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের সমাজে। তো ওই সময় কিন্তু এটা ছিল না, প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল, তা আমরা আবার পরীক্ষা দিলাম। তো এরকম সংগ্রাম করতে হয়েছে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, তাহলে একবার হলো রুটিন হয়েছে, পরীক্ষা হয়নি, আরেকবার পরীক্ষা দিয়েছি, 8টা বাতিল হয়ে গেছে, তারপরে থার্ড টাইমে পরীক্ষা দিয়েছি এবং ফার্স্ট হয়েছি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো সদকায়ে জারিয়ার কাজ, মানুষের জন্য কাজ করা। আমার পাশে ছিল একটা অন্ধ স্কুল, ব্লাইন্ড স্কুল। তো অন্ধদের পরীক্ষার একটা সিস্টেম আছে, আপনি জানেন যে তাদের শ্রুতি লেখক থাকে, তারা বলেন আর শ্রুতি লেখক লিখবে, এরকম একটা সিস্টেম আছে। কিন্তু শ্রুতি লেখককে হতে হয় অন্তত 2 ক্লাস নিচে। হ্যাঁ, কারণ তার সমপর্যায় হলে তো সেই উত্তর লিখে ফেলবে। তা আমি আমার 2 ক্লাস সিনিয়র একজন অন্ধ, তাকে আমি অফার করলাম যে আমি আপনার শ্রুতি লেখক হতে চাই। ওনার নাম হচ্ছে সরওয়ার হোসেন খান। তা আমি তার শ্রুতি লেখক হলাম। এসএসসি পরীক্ষা দিলাম আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন, কারণ ওনার পরীক্ষা দিচ্ছি আমি। আবার উনি যখন ইন্টারমিডিয়েট, আমি তখন ওনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, ভর্তি পরীক্ষা আমি দিচ্ছি। তাহলে আমার প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এইভাবে একাধিকবার দিয়েছি আমি। হ্যাঁ, এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তার মানে আপনি যদি অন্যের উপকার করেন, প্রকারান্তরে কিন্তু আপনার উপকার হবে, আপনার উপকার হেল্প হবে। তো সেই ভদ্রলোক, সেই অন্ধ মানুষটি, তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে তিনি আছেন, তিনি চাকরি করছেন সহকারী লাইব্রেরিয়ান হিসাবে, এবং তিনি বাংলাদেশে প্রথম তিনি রাষ্ট্রবিজ্ঞানে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তো অন্ধ হিসাবে, অন্ধ দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে। তো এটা আমার জীবনের, আমি মনে করি যে 2-একটা যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ করিয়ে থাকেন আমাকে, যে তার মধ্যে এটা একটা ভালো লাগে। যে আমি বলবো যে এখনকার প্রজন্ম, তোমরা যারা আছো, এরকম করে খুঁজে বের করতে হবে, কাজ খুঁজে বের করতে হবে, কার জন্য কি উপকার করা যায়। কারণ এগুলো এমন কাজ, খিদমতে খালক, যে আমি যদি অন্যের জন্য কাজ করি, আমার জন্য আল্লাহ করবে, করতেই হবে, এটা আল্লাহর কমিটমেন্ট, করবি আল্লাহ। হ্যাঁ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। হ্যাঁ, ইহসানের বদলে ইহসান ছাড়া আর কি হতে পারে, সে বদলা তো আল্লাহ দিবেন। তো সেই জায়গা থেকে তার মানে পড়াশোনা বলতে বোর্ড স্ট্যান্ড করলে যে সারাক্ষণ পড়তে হবে শুধু নিজের, এটা আমার কখনোই ছিল না। আমার কাছে মনে হয়েছে যে স্বাভাবিক বিষয়। হ্যাঁ, আমি আমার পড়াশোনাটা করব, ঠিকভাবেই করব, পাশাপাশি আমি চোখ কান খোলা রেখেছি সমাজের প্রতি, আমার পরিবারের প্রতি, আমার ভাই বোনদের প্রতি। পাশাপাশি আমি যেহেতু বড় সবার, আমার ভাই বোন প্রত্যেককে কিন্তু আমি মানে সাপোর্ট দিয়েছি, তারাও যেন বড় হতে পারে। এবং জেনে খুশি হবেন যে আমার যে একদম ছোট ভাইটি, সে কিন্তু কোরআনে হাফেজ। কারণ যেই স্বপ্নটি আমার ছিল যে মাদ্রাসায় পড়বো, আমি পড়তে পারিনি, তো সেই স্বপ্নটি আমি ওর মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করিয়েছেন। যে সে একদিকে কোরআনে হাফেজ, আরেকদিকে সে হলো মাদ্রাসা থেকে পড়াশোনা করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক বিভাগে সে ভর্তি হয়েছিল। তাকে আমি টার্গেট দিয়েছিলাম যে তোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে হবে। এটা নিজের জন্য না, আমরা কিন্তু কেউ আমাদের নিজের জন্য না। আমি শুরুতে একটা ছোট্ট শব্দ দিয়ে শুরু করেছিলাম, ইন্নালিল্লাহ। এটা আমরা আসলে সব আল্লাহর জন্য, তাই না? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। তো আমি ওকে এইভাবে তৈরি করেছি, চেষ্টা করেছি যে আমরা আল্লাহর জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে মানুষের কল্যাণের জন্য। এবং সেইটা কিন্তু আল্লাহ কবুল করেছেন। সে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা ভাই বোনকে চেষ্টা করেছি সাপোর্ট দিয়ে ইয়ে করার জন্য। তো যাই হোক, তারপরে ইন্টারমিডিয়েটে এসে কেন কি হলাম যেন, দশম হলাম, দশম স্ট্যান্ড। হ্যাঁ, স্ট্যান্ড। তো দশম স্ট্যান্ড, হ্যাঁ এটা ঠিক যে এসএসসি তে ফার্স্ট হওয়ার পরে তাহলে ইন্টারমিডিয়েটে দশম কেন, একের সাথে একটা শূন্য লাগলো কেন? তো আমি এটা মজা করে বলি যে যারা ভালো প্লেয়ার, ফুটবলার, তাদের কি জার্সি নাম্বার 10 থাকে না? জার্সি 10 থাকে, তো এই জন্য আমার একটা শূন্য লাগে, 10 হয়ে গেলাম জার্সি। বাট এর পেছনে কিছু গল্প আছে। পেছনের গল্পটা হলো, এটাও জীবনের একটা শিক্ষণীয় বিষয়, যে আপনার বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু হতোদ্যম হওয়া যাবে না, থামা যাবে না। কারণ থামলেই জীবন শেষ। হ্যাঁ, হারা যাবে না। তো আমার হয়েছে কি, যে আমি যখন ঢাকায় এসে, একদিকে হলো আমাদের শিক্ষাবর্ষ অন্তত কি বলবো, এক বছরের অধিকাংশ সময় আমাদের নষ্ট হয়ে গেল, কারণ পরীক্ষা হচ্ছে না, আবার পরীক্ষা হলেও ফাঁস হয়ে যাচ্ছে, আবার দিতে হচ্ছে। এইদিকে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড, তারা কিন্তু এজ ইউজুয়াল তারা শুরু করে দিয়েছে। তো আমার এটা হলো যে আমি ঢাকায় পড়বো,
ঢাকায় পড়বো, কিন্তু ঢাকায় এসে দেখলাম যে তারা তো অনেক এগিয়ে গেছে। তো তারপরেও প্রথমে ভর্তি হলাম ঢাকা কলেজে। ঢাকা কলেজে ভর্তি হয়ে আমি একদিনের বেশি থাকিনি। ঢাকা কলেজ থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? কারণ আমার কাছে মনে হয়েছে এখানে শিক্ষার পরিবেশ ছিল না তখন, কারণ আন্দোলন, রাজনীতি ইত্যাদি নানান রকমের সমস্যা। তারপরে আরেকটা সমস্যা ছিল যে এখানে আমার অভিভাবক শিক্ষকের কাছে সম্মান পান নাই। হ্যাঁ, সম্মান পান নাই। এটা ছোট মানুষ হিসাবে আমার হৃদয়ে খুব আঘাত লেগেছিল। এটা অনেক বড় ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তো তখন আমি প্রিন্সিপাল স্যারকে বললাম যে স্যার আমি এখানে পড়বো না, আমাকে কাগজপত্রগুলো ফেরত দিয়ে দিলে আমি অন্য জায়গায় চলে যাব। কিন্তু প্রিন্সিপাল প্রফেসর নাজিমুদ্দিন স্যার ছিলেন, উনি আমাকে ছাড়বেন না। উনি বললেন যে না, তুমি এখান থেকে ফার্স্ট হবা, এখানে থাকো। কিন্তু আমার জীবনে কখনোই কিন্তু আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি যে ফার্স্ট হতে হবে ছাত্র হিসাবে, এটা স্বপ্ন থাকে কিন্তু এটা হতেই হবে এরকম চিন্তা আমি কখনোই করতাম না। কিন্তু মানুষ হতে হবে এটা সবসময় চিন্তা করি। তার চেয়ে বেশি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা সবসময় আমার কাছে মনে হয় যে আমি কি ফার্স্ট হইলাম নাকি 10th হইলাম, জয়েন্ট সেক্রেটারি হইলাম নাকি সেক্রেটারি হইলাম, এগুলো তো আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি মুসলিম হয়ে এসছো কিনা আমার কাছে। মুসলিম মানে আত্মসমর্পণ করা। আমার যে হুকুম আহকাম ছিল, বিধিবিধান ছিল, সেগুলোর প্রতি তুমি সারেন্ডার করেছিলে কিনা, তুমি কমিটেড ছিলে কিনা, সেগুলো আল্লাহ জিজ্ঞেস করবেন, তাই না? তো এই কারণে এগুলো আমাকে এত বেশি ভাবায় না। কিন্তু কলেজে যখন ঢাকা কলেজে দেখলাম এই পরিবেশটা নাই, আমার অভিভাবক ধিকৃত হইলেন, লাঞ্ছিত হইলেন, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে পড়বো না। আমি জানতাম যে এখানে যদি আমি পড়ি তাহলে নিশ্চিতভাবেই ইনশাল্লাহ আমি ফার্স্ট হতাম। কেন হতাম? কারণ সাবজেক্টের কিছু মেকানিজম আছে। ইন্টারমিডিয়েটে আপনারা জানেন যে ইন্টারমিডিয়েটে আর্টস থেকে সাবজেক্ট, একজন যদি ইকোনমিক্স বা পৌরনীতি পড়ে, আরেকজন যদি পরিসংখ্যান নেয় বা অ্যাকাউন্টিং নেয়, দুইজনের নাম্বারে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ঢাকা কলেজে ওই নাম্বার ক্যারি করার সাবজেক্ট ছিল, অনেক সাবজেক্ট। আপনি পরিসংখ্যান নেন, আপনি অ্যাকাউন্টিং নেন, নেন, কোনো অসুবিধা নেই, সাবজেক্ট আছে। তাহলে আমি ইজিলি ওই সাবজেক্টগুলো নিয়ে আমি কিন্তু আবার ফার্স্ট হয়ে যাই ইজিলি। বাট আমি ওইদিকে তাকাইনি, আমি স্যাক্রিফাইস করেছি। আমি বলেছি, আমার চিন্তা ছিল যে এখানে আমি আমার মতো করে বেড়ে উঠতে পারবো কিনা, আই এম ইন ডাউট। হ্যাঁ, তো সেই কারণে নিজেকে সরিয়ে নিলাম। সরিয়ে কোথায় আসলাম? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এসে প্রথম ধাক্কাটা খেলাম সেটা হলো যে এখানে ভর্তি হইতে অনেক টাকা লাগে। কিন্তু প্রিন্সিপাল স্যার আমাকে ওয়েলকাম করলেন, বললেন যে তুমি ফার্স্ট স্ট্যান্ড করা, তোমাকে আমি নিতে চাই। হ্যাঁ, তুমি আর 2 দিন সময় দিলাম, টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে আসো। কারণ টাকা পয়সা কোথা থেকে ম্যানেজ করবো? এখন বিষয়টা হলো তখনকার যুগে প্রায় 48, আমার মনে হয় যে টোটাল কত টাকা আমি ফেরত পেয়েছিলাম পরে 48,000 টাকা। বাট একসঙ্গে তখন আমার বোধহয় 10-12 হাজার টাকার প্রয়োজন ছিল ভর্তির সময়। তখন আমার গ্রামের একজন মানুষ, নুরুল হক মরহুম, আল্লাহ তাকে বেহেশতবাসী করুন, উনি আপনার কারওয়ান বাজারে ডিমের ব্যবসা করেন। ওনার কাছে আসলাম, উনি বললেন যে টাকা কোনো ব্যাপার না, তোমার মতো ছেলে তোমার টাকার জন্য ভর্তি হবে না, এটা কি হয় নাকি? উনি কারোর কাছে ধার দেনা করে টাকার ব্যবস্থা করলেন। সেই টাকা বাড়িতে জানাননি? না, বাড়িতে জানাইনি তখন। বাড়িতে যত টেনশন কম দেওয়া যায়, কারণ আব্বা আম্মা তাদের তো সংগ্রামী জীবন। তো সেই টাকা পরে ফেরত দেওয়া হয়েছে। ওই কলেজে যত টাকা আমি দিয়েছিলাম ইনক্লুডিং আমার স্কলারশিপ, তারা পরে 48,000 টাকা আমাকে ব্যাক করে দিল। সেই টাকা দিয়ে পরে বাড়িতে জমি জমা রাখলো আব্বা। ঠিক আছে। তো কলেজে ভর্তি হওয়ার পরে তখন আমি দেখলাম যে সাবজেক্ট, সেই সাবজেক্টে স্ট্যান্ড করা সম্ভব না, নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ, এসব পুরনীতি, অর্থনীতি নাম্বার পাওয়া যাবে না। তখন আমি প্রিন্সিপাল স্যারকে আমি রিকোয়েস্ট করলাম যে স্যার আমাকে একটা সাবজেক্ট আপনি চাইলে দিতে পারেন, শিক্ষক আছে কিন্তু ছাত্র নাই, সেটা হলো অ্যাকাউন্টিং। হ্যাঁ, তখন স্যার বললেন যে তুমি কি পারবা? হ্যাঁ স্যার, এটা হলে অন্তত কিছুটা মেকআপ করতে পারবো। ওকে, তো স্যার তখন বোর্ড থেকে স্পেশাল পারমিশন নিয়ে সাবজেক্টটা চালু করলেন, সেটা শুধু আমার জন্য, এবং আরো অনেকে নিল অ্যাকাউন্টিং। তো নিয়ে তখন কিছুটা কাভার করতে পারবো, সেই কনফিডেন্সটা তৈরি হলো যে পারবো আশা করি। বাট ওই কলেজের একটা বৈশিষ্ট্য হলো যে তারা পরিপূর্ণরূপে একটা ছেলেকে, মেয়েদের না, ছেলেরা শুধু, একটা ছেলেকে কিভাবে তৈরি করতে হয় তার একদম সকাল সূর্যোদয়ের আগ থেকেই বলতে হবে যে বাদ ফজর থেকে শুরু করে রাত পর্যন্ত টোটাল জীবনটা তারা সুন্দর করে তৈরি করে দেয়। হ্যাঁ, পড়াশোনা, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি সবকিছু। তো বাট এত কিছুর ভিতর দিয়ে পড়াশোনার সময় একটু কম পাওয়া যায় আসলে। তো তখন এর মধ্যে হয়েছে কি যে আমার তো একমাত্র বোর্ড স্ট্যান্ড করা আমি, আর আমার বাকি বন্ধুরা যারা আছে তারা তো স্ট্যান্ড করা না। এটা দুইটা পক্ষ হয়ে গেছে। এটা যেটা হয় আর কি, মানুষের একটা হিউম্যান সাইকোলজি, কনফ্লিক্টিং। তো তারা টার্গেট করলো আমাকে স্ট্যান্ড করতে দিবে না। এটা ছেলে সুলভ, বন্ধুত্ব সুলভ একটা
সংঘাত শুরু হইলো, স্ট্যান্ড করতে দিবে না। আচ্ছা দিবে না, আমি বললাম আমি হব, তোরা আটকাতে পারবি? হব, ঠিক আছে। এর মধ্যে যেটা হয়েছে, পরীক্ষার ঠিক আগে আমার যত নোটপত্র ছিল, বইপত্র, একটা ট্রাঙ্ক, এই যুগে তো ছেলেমেয়েরা ট্রাঙ্ক রাখে না বোধহয়, আমরা ট্রাঙ্কের মধ্যে এগুলো রাখতাম, হ্যাঁ, পুরো ট্রাঙ্ক ধরে তারা চুরি করে ফেলছে। আমি ছুটিতে বাড়ি গেলাম, এসে দেখি আমার ট্রাঙ্ক নাই। আমার ট্রাঙ্ক নাই মানে আমার কিছুই নাই, আমি একদম নিঃস্ব, কি পরীক্ষা দেব, কোনো কিছুই নাই। তখন জীবনে হঠাৎ করে একটা ঝড় নেমে আসলো আমার। আমি চিন্তা করলাম যে এটা কি হইলো, আমি এখন কি করবো। তো এটা প্রিন্সিপালকে আমি জানাইলাম যে স্যার এই অবস্থা, রেসিডেন্সিয়াল মডেল কলেজের মতো জায়গা থেকে আমার সবকিছু চুরি হয়ে গেল, আমি এখন কি করব। স্যারও খুব বিয়ে হলেন, কষ্ট পেলেন। উনি হল সুপারিনটেন্ডেন্ট স্যারকে ডাকলেন, দেখেন বিপদ কিভাবে আসে দেখেন। তো হল সুপারিনটেন্ডেন্টকে ডেকে ওনাকে খুব চার্জ করলেন যে আপনার দায়িত্ব ছিল হল, আপনি কেন নিরাপত্তা দিতে পারলেন না। তো উনি বললেন যে স্যার আমি দেখতেছি, আপনি আমার উপর ছেড়ে দেন। উনি দেখতেছি বলে আমাকে নিয়ে আজ বের হলেন, এরপর থেকে আমার উপর শুরু করলেন নির্যাতন, মানসিক নির্যাতন। বললেন যে তুই আমাকে চোর হিসাবে সাব্যস্ত করেছিস, তুই কিভাবে পড়াশোনা করেছিস আমি দেখবো। এরকম শিক্ষক নামে বদমাইশ কিন্তু সমাজে আছে, কিন্তু আছে। বাট আমি বলবো যে আমাদেরকে থামলে চলবে না, প্রত্যেকটা জিনিসকে পরীক্ষা হিসেবে নিতে হবে। আমি তখন আল্লাহর সাহায্য চাইলাম যে আল্লাহ এই কোন মুসিবতে বললাম, তুমি রক্ষা করো, যে এই শিক্ষক তো আমাকে লাইফ শেষ করে দিবে। তখন আমি অন্য একজন টিচারের সাথে বিষয়গুলো শেয়ার করলাম, উনি আমাকে খুব সাপোর্ট দিলেন মানসিকভাবে। উনি বললেন যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এখন থেকে মনে করো যে তুমি আমার সাথে ঘুরবা, তোমার প্রিপারেশন নেওয়া আছে, সবই আছে, পরীক্ষার দিন পরীক্ষা দিবা, শুধু আর কিছু দরকার নাই। তো আমি সেইভাবে সাহস পেয়েছি ওই টিচারের কাছ থেকে। তো সেই সাহস নিয়ে আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে যেটা হয়েছে যে রেজাল্ট আসলো, আমি 10ম স্ট্যান্ড করলাম। 10ম স্ট্যান্ড, কিন্তু নাম্বার কিন্তু অনেক ছিল। সেই নাম্বার অন্য যে 3টা বোর্ড, সেই 3টা বোর্ডের যারা ফার্স্ট হয়েছে তাদের চেয়ে বেশি ছিল আমার নাম্বার, হ্যাঁ। কিন্তু এখানে এসে 10ম স্ট্যান্ড। তো যাই হোক, আমি এতে আমি নিজেকে কখনোই মনে করিনি যে আমি খারাপ করেছি, বরং আল্লাহর ডিসিশনটাই হচ্ছে আমাদের হাসি মুখে মেনে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, সেখানে আবার আমি হয়তো চাইলে ফার্স্ট হইতে পারতাম, সেই ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছিলেন। কিন্তু অন্যদেরকে সাহায্য করতে গিয়ে, আমি বন্ধু বান্ধবদের খুব সাহায্য করি, খুব হেল্প করি, তাদের প্রিপারেশন ইত্যাদি এগুলো করতে গিয়ে আমার হয়তো কিছুটা হয়েছে, তাতে আমি 4th হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। তাহলে এটাও বলা যেতে পারে সারা দেশেই আমি 4th হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে আমি কোন সাবজেক্ট পড়বো, আমি তখন চিন্তা করলাম যে যেহেতু আর্টস থেকে এসছি আমি, তা আর্টসের সাবজেক্টের কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো যে এগুলো অনেকগুলো সাবজেক্টে অপরিহার্য না। চাইলে আর্টসের কাজ অন্য কাউকে দিয়ে করাইতে পারে, কিন্তু সায়েন্সের কাজ অন্য কাউকে দিয়ে করাইতে পারবে না, তাই না? তাহলে আর্টসের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি দেখি এর মধ্য থেকে একটা সাবজেক্টকে আমি খুঁজে নিলাম যে এটার একটা আলাদা ভ্যালু আছে, সেটা হলো ল। যে আমি যদি চাকরি, আমার যে স্বাধীন চেতা, আমি যদি চাকরি করতে না পারি বা না করি, তাহলে আমি প্র্যাকটিস করব। আমি লতে আমি চয়েস দিলাম যে আমি ল পড়বো, কিন্তু বোর্ড আমাকে ল দিবে না, বলে যে বাবা তোমার খুব সহজ সরল মনে হয়, তুমি এগুলো পারবা না, তুমি অন্য সাবজেক্ট পড়ো। তো কেউ না বললে আমি কিন্তু আমার ডিসিশনে অটল থাকবার চেষ্টা করি সবসময়। তো আমি বলছি যে না, আমি ল পড়বো। তো নিজের ডিসিশন থেকে ল পড়লাম। ল পড়ে তারপরে তো হাইকোর্টের আমার বারের সনদ আছে, অ্যাডভোকেট হিসেবে সনদ আছে, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন চাকরি করছি। বাট সবসময় আমার কাছে যেটা ফিল করি যে এই যে জার্নিটা আমাদের জার্নিটা কিন্তু শুরু আছে, শেষ নাই। আমরা একটা অনন্তকালের দিকে আমরা যাচ্ছি, এবং অনন্তকালে যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব হচ্ছে এই সময়টা। এই দুনিয়ার জীবনটা হচ্ছে অনন্তকালে যাওয়ার প্রস্তুতি পর্ব। এখন এই প্রস্তুতি পর্বে আমরা কোনোভাবেই যেন এই দুনিয়া কেন্দ্রিক চিন্তা যেন না করি, আমার ফোকাসটা যেন তাকে আখেরাত, পরকাল। কারণ হচ্ছে আমি এখান থেকে প্রস্তুতি নিচ্ছি, এটা শস্যক্ষেত্র। এই শস্যক্ষেত্রে আমি যেভাবে চাষবাস করব, ফসল ফলাবো, তার ফল আমি ভোগ করবো আখেরাতে গিয়ে, তাই না? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, নজরুলের একটা গান আছে, তাই না? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো তারে কিয়ামতের হাটে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, তাহলে আল্লাহ নামের বীজ আমার বপন করতে হবে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো তারে কিয়ামতের হাটে। তাহলে আমার জার্নিটা এরকম। আমি প্রথম কথা হলো খুব সিরিয়াসলি কোনো কিছু নেওয়ার দরকার নাই, বাট নিজের যে আদর্শ, নিজের যে লক্ষ্য, সেগুলো খুব সিরিয়াসলি নিতে হবে যে এটা আমার করতে, এটা আমি পারবো, আই ক্যান, এবং সেই ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যদি সেটা না করি, সেটা আমার উপর জুলুম করা হবে, এবং আমার উপর জুলুম আর কেউ করে না, আমিই করি। এই কারণে আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন এইভাবে
যে বলার জন্য, রাব্বানা যালামনা আনফুসানা, যে আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি, আপনার উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তা আমরা যেন আমাদের উপর জুলুম না করি, ছাত্র জীবনে ছাত্র হিসেবে যে কাজ, সেই কাজগুলো সঠিকভাবে যেন পালন করি, তাহলে আমি সুন্দর করে আমার প্রতিটা ধাপ এবং প্রত্যেকটা লেভেল কিন্তু সাকসেসফুলি পার হইতে হবে। কারণ জীবনের জার্নিটা হলো এরকম, এক লাফে উপরে ওঠার সুযোগ নাই, এক একটা স্টপেজ আছে, এক একটা স্টপেজ। তাহলে প্রত্যেকটা স্টপেজে আমাকে সাকসেসফুলি কিন্তু এগুলো ওভারকাম করতে হবে, এবং সেটা করতে গেলে প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে। যে কারণে সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম করে বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। কিন্তু তারা ছাড়া যারা সৎ কাজ করে, যারা ঈমান এনেছে, তারা ছাড়া যারা সত্যের কথা দাওয়াত দেয়, যারা সবরের কথা, তারা ছাড়া সবাই ক্ষতি। তাহলে আমরা সময়ের ব্যবসা করি, তাহলে সময়টাকে যে যতভাবে সুন্দর করে কাজে লাগাতে পারবে সে তত সফল হবে, তার মনে তত শান্তি থাকবে, তার মানে হাসি খুশি উৎফুল্ল জীবন থাকবে তার। এটার সাথে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনার বিসিএস এর প্রস্তুতি পার্টটা কেমন ছিল? এখন তো এটা নিয়ে সবাই খুবই চিন্তিত বা চেষ্টা করছে। বিসিএস এর প্রস্তুতি পার্টটা আমি বলবো যে এটা তো এমন একটা পরীক্ষা যে হঠাৎ করে প্রস্তুতি নিলে হবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন যারা পরীক্ষার্থী বিসিএস পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই এই কথাগুলো অ্যাপ্লিকেবল হবে না, কারণ তারা পেছনের সময় পার হয়ে চলে এসছেন। তাহলে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যে প্রতিটা বিষয় খুব ভালো করে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। আর্টসের স্টুডেন্ট যারা, তাদেরকে যে জেনারেল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই জিনিসগুলো তাদের জন্য একটু কঠিন হয়, তো ওই বিষয়গুলা খুব বেশি করে এমফাসাইজ করতে হবে, এই বিষয়ের উপর খুব গুরুত্ব দিতে হবে। এবং প্রয়োজনে ওই জুনিয়র ভাই বেরাদর আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যে শিখতে হবে। আমি যেমন আমার এক জুনিয়রের কাছ থেকে আমি অঙ্ক শিখতাম, অঙ্ক করতাম, কারণ আমি যেহেতু আর্টসের দীর্ঘ সময় আর সায়েন্স পড়িনি, ম্যাথ করি নাই, সুতরাং আমাকে এগুলো রিপেয়ার করতে হবে। তো সুতরাং আর্টসের ছাত্রদেরকে বলবো, পরীক্ষার্থীদেরকে বলবো যে সায়েন্স এবং ম্যাথের দিকে খুব বেশি নজর দিতে হবে। ইংরেজিতে আমরা অধিকাংশই খুব কাঁচা, তো সেই জায়গাতে একটু বেশি অ্যাটেনশন দিতে হবে। আর প্রত্যেকটা বিষয় ক্যাটাগরিক্যালি ধরে ধরে বিগত কয়েক বছরের প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে, প্যাটার্নগুলো বুঝতে হবে যে কি ধরনের প্রশ্ন হয়, সেইভাবে প্রত্যেকটা জায়গায় অ্যাটেনশন দিতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। অ্যানালাইটিক্যাল পাওয়ারটা বাড়াইতে হবে, যে কোনো জিনিস যেন অ্যানালাইসিস করা যায় নিজের মতো করে, কম্প্রিহেন্সিভ, লেখা যায়, ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলো যেন করা যায়, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর বেসিক কতগুলো জিনিস আছে সেই বিষয়গুলো সব সময়ের জন্যই প্রযোজ্য, যেগুলোর উপর কোনো না কোনোভাবে প্রশ্ন আসেই, সেইগুলা ক্যাটাগরিক্যালি ভাগ করতে হবে যে কোনগুলো মৌলিক বিষয়, সেইগুলার একেবারে ভেতরে ঢুকে যেতে হবে। আর সমকালীন বিষয়গুলার গভীরে প্রবেশ করতে হবে। যে পাক ভারত যুদ্ধ কেন হয়, কাশ্মীর নিয়ে সংকটটা কোথায়, শুধু এখনকার নিউজ পড়লে হবে না, সংকটটা কোথা থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা বিষয়ের রুট থেকে হবে, কিউরিসিটিটা জাগাইতে হবে, জানার জায়গাটা বাড়াইতে হবে আর কি। আর যারা এখন শিক্ষার্থী আছে তাদের জন্য আমি বলবো যে এখন থেকেই বিসিএস এর চিন্তাটা মাথায় রাখতে হবে এই অর্থে যে ফর্মালি পড়ার দরকার নাই, বাট চোখ কান খোলা রাখতে হবে যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এই ঘটনা ঘটেছে, কেন ঘটে, জাতিসংঘ জিনিসটা কি, আসলে কিভাবে কাজ করে, তাদের ভিতরের মেকানিজমটা কি, এই যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা কেন হইলো, এটা কি সংবিধানের কোথাও আছে, তাহলে এটা কিভাবে বৈধতা পেল, সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ কেন নিয়েছিল সরকার, সংবিধান কি বলছে, এই যে জিজ্ঞাসা তৈরি করা মনের মধ্যে। এখনকার ছাত্রদেরকে বলবো যে এখন থেকেই বিসিএস যে পরীক্ষার রুটিন দিয়েছে তখন যে প্রস্তুতি নিব তখন করলে হবে না, এখন থেকেই করতে হবে, এখন থেকে অনার্স শুরু থেকে, একদম অনার্সের শুরু থেকে, একদম বিছানার কাছে পড়ার টেবিলে বিসিএস এর একটা বই থাকবে, যখন আপনার ভালো লাগছে না একটা দুইটা পাতা উল্টায় দেখলেন, জাস্ট আপনার রিক্রিয়েশন, এজ লাইক এজ রিক্রিয়েশন। আর আরেকটা হলো যদি সম্ভব হয় ছাত্র পড়ানো, টিউশনি করানো, কোচিং এ পড়ানো, এটা শুধু টাকার জন্য না, কারণ পড়াইতে গেলে তখন নিজের পড়ার জায়গাটা কিন্তু আরো ভিত্তিটা শক্ত হয়, কারণ একজন ছাত্র কি জিজ্ঞাসা করবে আপনাকে সেটার উত্তর আপনাকে দিতে হবে, তো এই প্রস্তুতিটা তখন জোরদার হয়। এটা আমি বলবো যে পড়াশোনা, যেমন আমি নিজে কোচিং সেন্টারে, আমি কিন্তু পুরো ইউনিভার্সিটি লাইফ আমি পড়িয়েছি কোচিং সেন্টারে, আচ্ছা, এবং সেখানে কিন্তু আমি এই সাবজেক্টগুলোই পড়িয়েছি যেগুলো বিসিএস এর সাবজেক্ট, এইরকম প্ল্যান করে যাতে আমার কাছে বাড়তি চাপ মনে হয়নি,
যে বিশেষ পরীক্ষা দিব এটার জন্য আলাদা প্রস্তুতি নিতে হবে না। হ্যাঁ, তবে ম্যাথমেটিক্স এবং সায়েন্স এই দুইটাকে আলাদা একটু আমি নিয়েছি, যেহেতু আমি আর্টসের, এই হলো বিষয়। আর যারা সায়েন্সের তাদেরকে বলবো, তারা আবার এইদিকে জেনারেল নলেজ, বাংলা, এগুলো আবার একটু ভয় পায় তাদেরকে বলবো যে আপনারা এই দিকটাতে একটু বেশি অ্যাটেনশন দিবেন। এই সাম্প্রতিকের আজকের এই মূল্যবান মতামতগুলো বা মূল্যবান পরামর্শগুলো আমাদেরকে যিনি দিচ্ছিলেন, আপনারা তার কথাগুলো শুনলেন, বর্তমান সময়ে তার অবস্থানও জানেন। আসলে প্রতিটা মানুষ বা মানব শিশু জন্মগ্রহণ করে মানুষ হিসাবে, এটা একটা বিষয়, এবং খুবই সাধারণ মানুষ হিসেবে সবাই জন্মগ্রহণ করে। কিন্তু তার জন্মের যে জীবনটা বা জীবন সাইকেলটা, এটা যখন শেষ হয়ে যায়, কেউ কেউ নিজের ব্যক্তিগত কর্মের কারণে আকাশের নক্ষত্র তুল্য হয়ে যায়, যাকে মানুষ মনে রাখে। আবার কেউ কেউ নিজের কর্মের কারণে অন্ধকারে হারিয়ে যায়, তাকে কেউ মনে রাখে না। এই বিষয়টা দর্শক আমাদের নিজেদের সাথে নিজেদের বোঝাপড়া, যে আমি কি আকাশের নক্ষত্র হতে চাই নাকি কোনো অন্ধকারে হারিয়ে যেতে চাই, আমি কি মানুষের মাঝে থাকতে চাই নাকি অন্য এমন জায়গায় হারিয়ে যেতে চাই যেভাবে সবাই হারিয়ে যায়। পড়াশোনার দিকটাও এরকম। উনি যেমন ওনার জার্নি শুরু থেকে একেবারে ছোটবেলা থেকে নিজের সাথে চ্যালেঞ্জগুলো নিয়ে, অন্যের সাথে চ্যালেঞ্জগুলো নিয়ে যেভাবে করেছেন, হয়তো একেবারে ছোট মানুষ হিসেবে অনেক প্ল্যান, অনেক স্ট্রাকচার ছিল না, যেটাকে আমরা এখন স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু মনে করি বলি, এরকম ছিল না। কিন্তু বিষয়গুলো ওটাই ছিল যেটা উনি ওনার মতো করে করেছেন। প্রতিটা জিনিসের একটা ফোকাস থাকে, একটা কেন্দ্রবিন্দু থাকে। আপনি দুনিয়ার জীবন বলেন আর আখিরাতের জীবন বলেন, আপনি যদি ফোকাস না থাকে আপনি হারিয়ে যাবেন ওখান থেকে। আমরা চাই যে আমাদের দুনিয়ার জীবন আমরা যা সফল হতে চাই, আমরা আমাদের লক্ষ্যকে ঠিক করি, আমি কি হতে চাচ্ছি, কি হতে চাই। উনি যেমন বললেন, আমি স্ট্যান্ড করতে চেয়েছি, মানে একেবারে সাবকনসিয়াস মাইন্ডে উনি স্ট্যান্ড করতে চেয়েছেন, একেবারে ফোকাস হয়েছে না, বাট করতে চেয়েছেন। হ্যাঁ, মনে করেছেন হবে, সবাই উৎসাহ দিয়েছেন। তা আমাদেরও লক্ষ্যগুলোকে ঠিক করে না যায়, আমি যেটাই হতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল ক্ষেত্রে এখন বিভিন্ন রকম প্রফেশন চলছে বা চলে, অনেকে অনেক রকম প্রফেশন আছে, এটা হতে চাই। বা ওনার মধ্যেও যদি কেউ আপনারা এই সেক্টরে আসতে চান, মানে সচিব, যেটা অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি, যেটাই হোক না কেন, এই অ্যাডমিন ক্যাডার, যেটা সবারই পছন্দের একটা জায়গা, অ্যাডমিন হতে চায়, অ্যাডমিন ক্যাডার হতে চান, এগুলো যদি আপনি প্ল্যান করে নিয়ে আগান, সবকিছুতেই রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ, যদি ফোকাস করেন এবং আল্লাহ তাআলা যদি আপনাদেরকে সাহায্য করেন। দর্শক, আমি কি ইন্টারাপ্ট করে ফেলবো? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি তো মুগ্ধ হয়ে আপনার কথাই শুনছিলাম। আমি দর্শকদের উদ্দেশ্যে আর দুই একটা কথা একটু যদি আপনি অনুমতি দিন একটু চাই। কারণ হলো, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যেন আত্মকেন্দ্রিক না হই, আমার ফোকাসটা যেন থাকে অন্য জায়গায়, মানে অন্যদের জন্য, আমরা বাঁচবো অন্যদের জন্য। আমি অনেকগুলো উইন্ডো আমি ওপেন করেছিলাম আলোচনার, কোথাও কোথাও হয়তো দর্শকদের কিছু কিউরিসিটিও তৈরি হবে যে পরে এটা উনি কি করেছেন ইত্যাদি। তো আমি যেমন, আমার বাবার যেমন স্বপ্ন ছিল হজে যাওয়ার, আমি কিন্তু যখন আমার সামর্থ্য হয়েছে, আমি প্রথমেই আমার আব্বাকে কিন্তু হজে পাঠিয়েছি, প্রথমেই একদম। এবং তাতে যে আমার কি আনন্দ লেগেছে, এরপরে আবার আব্বাকে এবং আম্মাকে দুজনকে পাঠিয়েছি। তারপরে আবার হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এবং আব্বা আম্মা হজে, তাদের একসাথে পাঠানোর আমার তৌফিক হয়নি, তাদেরকে উমরায় পাঠিয়েছি। আনন্দ আপনি বাবা মার জন্য করে যে আনন্দটা পাচ্ছেন, ঠিক আছে, তো এই আনন্দটা পেতে হবে, আনন্দটা পেতে হবে। কারণ আমাদের বাবা মা অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু তারা আমাদের জন্য কাজ করেন, অনেক বড় স্বপ্ন নিয়ে, এবং তাদের সেই শ্রমের ভালোবাসার মূল্য আমরা দিতে পারবো না। যেই কারণে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা, যে আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন যেমনটি তারা আমাদের ছোটবেলায় তারা করতেন। তার মানে আমাদের করার সামর্থ্য নাই, কিন্তু যতটুকু পারি আমরা করব, করে আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে। তারপরে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি কিছু লেখালেখি করি। সেই লেখালেখিটা কেন করি? আমি লেখক হওয়ার জন্য করি না, আমি করি যে আমি যতটুকু জানি এটা অন্যদের সাথে শেয়ার করা আমার দায়িত্ব। আমার কাছে মনে হয়েছে যে আমরা ইতিহাস থেকে, সঠিক ইতিহাস থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের প্রজন্ম, তারা হয়তো অনেকের নামও জানে না, অনেকের সম্পর্কে হয়তো ভুল জানে। তো সেই কারণে আমি ইতিহাসের গল্প নামে একটা কাজ আমি শুরু করেছিলাম, সেটা 2008 সালে। এবং তখন কবি আল মাহমুদ তিনি এটার ভূমিকা লিখে দিয়েছিলেন, যে ইতিহাসের গল্প। এখন পর্যন্ত 5টা খণ্ড বেরিয়েছে, তো আরও হয়তো হবে ইনশাল্লাহ। তারপরে নজরুলকে নিয়ে কেন? কারণ তিনি আমাদের জাতীয় কবি, তিনি আমাদের জন্য কাজ করেছেন। সবার কথা কইলে তুমি নিজের কথা কহ এবার, তো তিনি সবার কথা বলেছেন, তার কথা আমাদের বলতে হবে। সেই কারণে আমি নজরুলকে নিয়ে আমি কাজ করি। নজরুলকে নিয়ে আমার কাছে মনে হয়েছে যে টেলিভিশনে প্রোগ্রাম করলে আরো তাড়াতাড়ি তার মেসেজগুলো পৌঁছে দেওয়া যাবে। সেই কারণে আমি টেলিভিশনে দীর্ঘ সময় ধরে, আপনি জানেন যে কাজ করে যাচ্ছি নজরুলকে নিয়ে। এটা কিন্তু আমি সেলিব্রিটি হওয়ার জন্য না, আমাকে দেখানোর জন্য না, আমার দায়বদ্ধতার জায়গা থেকে এগুলো করতে হবে। তারপরে হলো যে আপনার
যে প্রাত্যহিক জীবনে আপনাকে সবসময় একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আচরণ করতে হবে। কখনোই যেন অহংকার না পেয়ে বসে, কখনোই না। কারণ আমাদের অহংকার করার কোনো জায়গা নেই, কারণ অহংকার এটা ভয়ঙ্কর ব্যাধি। এটা আল্লাহ বলছেন যে এটা আমার গায়ের চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে আমি তাকে ছেড়ে দিই না। তো সুতরাং অহংকার করা যাবে না। আমি নিজে আপনি জানেন যে বিং এ জয়েন্ট সেক্রেটারি, সরকারের অনেক সুযোগ সুবিধা আমাদের জন্য বরাদ্দ থাকে, কিন্তু আমি চেষ্টা করি আমার মতো করে চলতে। চেয়ার যেন আমাকে আটকে না ফেলে, বরং আমি যেন আমার মতো করে থাকি। আমি অফিসিয়ালি আমার যে দায়িত্ব কেউ যেন বলতে না পারে যে আমি অন্য কাজ করতে গিয়ে অফিসের কাজ কম করছি, বরং অফিসে আমার চাকরি জীবনের শুরু থেকেই আমার কিন্তু মানে একাধিক দায়িত্ব পালন করতে হয়, অতিরিক্ত দায়িত্ব দেওয়া থাকে আমার উপর, এবং মানে সবাই সন্তুষ্ট থাকে আমার বিশ্বাস। দুই দিক থেকে, এক হলো যারা হায়ার অথরিটি তাদের সন্তুষ্টির ব্যাপার থাকে, আর একটা হলো যারা সার্ভিস রেসিপিয়েন্ট যাদের জন্য আমি কাজ করছি তারাও যেন সন্তুষ্ট থাকে। আমার বিশ্বাস যে তারা সন্তুষ্ট থাকে এই জায়গাটা, কারণ এগুলো যদি সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু আর কোনো কাজকর্ম কাজে আসবে না, সব ব্যর্থ হয়ে যাবে, কারণ হক আদায় করতে হবে। তারপরে অফিস শেষে আমি চাইলে খুব সুন্দর পাজেরও বাড়ি হাঁকাইয়া বাড়ি চলে আসতে পারি, কিন্তু আমি সেটা করি না। আমি কিন্তু অফিস থেকে হাঁটি, কারণ আমার কাছে মনে হয়েছে যে যারা সকালবেলা হাঁটে বা অন্য সময় ধরে হাঁটে তাদেরকে আমার বিলাসী মনে হয়। হাঁটার জন্য এই বিলাসিতা করা আমাদের মতো দেশে আমার সাজে না। আমার কাছে মনে হয় যে তাইলে আমি কাজ করি, আমি যদি অফিস থেকে আমি হেঁটে চলে আসি তাহলে একদিকে সরকারের এই জ্বালানিটা অপচয় রোধ হচ্ছে, অনেক পয়সা মানে সরকারের সেভ হবে, আরেকদিকে আমার শারীরিক ব্যায়ামটাও হয়ে যাচ্ছে। তাহলে এক কাজে আমার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। তো আমার আলাদা করে সেটা করার তো কোনো দরকার নাই, আলাদা করে আমি হাঁটবো। নজরুলের একটা গান আছে যে নজরুলকে যখন বলা হতো যে আপনি এই যে লেখালেখি করেন কেন করেন, উনি উত্তর দিয়েছিলেন, এ নহে বিলাস বন্ধু, এ নহে বিলাস। এগুলো বিলাসিতা না, মানুষকে মুক্ত করবার জন্য দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই কাজগুলো করি। তো আমার সবার প্রতি আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে, আমি খুবই অতি সাধারণ মানুষ, একেবারে বলার মতো, আমার কথা শোনার মতো আসলে আপনাদের মানে আমি বলবো যে এটা আমার দিক থেকে একটা ধৃষ্টতা হচ্ছে। তারপরেও আমি যতটুকু ফিল করি সেটা শেয়ার করবার একটা সুযোগ আলামিন ভাই করে দিয়েছেন। সেটা হলো যে আমরা যেন সবাই যে মানুষ হিসাবে আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পরিচয়টা যেন আমরা নষ্ট না করি। আল্লাহ তার প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, এবং আল্লাহর রং ধারণ করবার জন্য পাঠিয়েছেন। আল্লাহর যতগুলো গুণ আছে সেই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রহমান, তাহলে আমি হব আব্দুর রহমান, দয়ালু হব। আল্লাহ রাহিম, আমি আব্দুর রহিম হব। আল্লাহ গাফফার, আল্লাহ ক্ষমা করে দেন, আমি আব্দুল গাফফার হব, আমিও ক্ষমা করব মানুষকে। আল্লাহ রাজ্জাক, আমি আব্দুর রাজ্জাক হব, আমি মানুষের রুটি রিজিকের বন্দোবস্ত করব। এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। আপনার পদ পদবি কি কিচ্ছু যায় আসে না। আপনি যখন হাঁটবেন, আমি টু সাম এক্সটেন্ট আমি মনে করি যে অহংকারী হওয়া দরকার, এই অর্থে যে নিজের ডিগনিটি বজায় রাখার জন্য। আপনি যখন হাঁটবেন আপনি মনে করবেন যে আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে হাঁটছেন, আপনি মানুষ আখলাকুল মাখলুকাত জাশরাফুল মাখলুকাত হিসাবে আপনি হাঁটছেন। সমস্ত সৃষ্টি আপনার দিকে তাকিয়ে আছে, আপনার হাঁটা চলা বলা কর্ম তারা পর্যবেক্ষণ করছে, তারা যেন আপনার কাছ থেকে স্বস্তি পায়। আল্লাহ বলছেন কোরআন শরীফে যে তুমি এমনভাবে হাঁটবে না, মাটিতে এমনভাবে হাঁটবে না যে মাটি কষ্ট পায়। তার মানে সেই হাঁটার মধ্যে আমার একটা পরিশীলিত একটা আচরণ থাকতে হবে। এই সার্বিক দিক একটু খেয়াল করে, ছোট ছোট বিষয়, কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে পারি, আমি কি পেলাম না সেটা দেখবেন কর্তা মানে আল্লাহ, কিন্তু আমার কাজ হলো কর্ম করা। হ্যাঁ, সুতরাং আমাদের কাজ আমরা করে যাব, এবং তার রেজাল্ট যিনি দিবেন তার দিক থেকে আসতেই হবে। আর যদি অ্যাপারেন্টলি মনে হয় যে এখন আসছে না, তাহলে মনে করতে হবে যে আরো বড় আকারে আমার জন্য সঞ্চিত আছে। সময় নিলাম আপনার কাছ থেকে। আসলে কথাগুলো মন্ত্র মুগ্ধের মতোই শোনার, বা শুনছিলামও আলোচনাগুলো, তার মূল্যবান দিক নির্দেশনাগুলো, কথাগুলো, উপদেশ, বা আমরা যারা আছি, যারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় আছি, আমাদের অনেকের জন্য এটা পাথেয় হবে, দিক নির্দেশনা হবে। আমরা চাই যে আমাদের সবার জীবনই ভালো হোক, সুন্দর হোক এবং গঠনমূলক হোক, এবং যে আলোচনাতে যে অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে সবগুলোই আমরা আমাদের জীবনে নিয়ে আসি। আমরা ভালো মানুষ হই, দেশের জন্য কাজ করি, দেশের কল্যাণের জন্য কাজ করি। দেশের আগে আমি নিজে, তার আগে আমার পরিবার, এই সমস্ত মিলিয়েই তো একটা রাষ্ট্র, তো সব মিলিয়েই রাষ্ট্র বা দেশ, তো সব মিলিয়েই সবার উপকারের আমরা আসি, আমরা নিজেরাও কাজ করি। এবং যারা প্রস্তুতি নিচ্ছি বিভিন্নভাবে চাকরি বা পড়াশোনার জন্য, তারা সবাই এই কথাগুলো থেকে নিজেদের মতো করে যার যেই জায়গা থেকে প্রয়োজন আমরা সেই প্রয়োজনগুলো মেটাই। দর্শক, আশা করি আপনারা আজকের আলোচনাটা ভালো লেগেছে।
ভালো লাগবে স্বাভাবিক। আমি নিজেই মুগ্ধের মতো শুনেছি। আবারও ইনশাআল্লাহ সামনে অন্য এক পর্বে সাম্প্রতিকের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।